দেখো, তো আজকের আমাদের যে বিষয়বস্তুটা হচ্ছে প্রথম ক্লাস। তো সেই ক্ষেত্রে আমি ক্লাসের মধ্যে জিকের সাথে সাথে আমি কারেন্ট অ্যাফেয়ার্সটাও রেখেছি। তোমরা যেভাবে আমার ক্লাস কারেন্ট অ্যাফেয়ার্স করে থাকো অফলাইনে, যে প্রসেসে হয়, জেনারেলি আজকের অফলাইনের ক্লাসে সেই প্রসেসে তো হবেই না প্রথম কথা। কারণ এখানে যে কারেন্ট অ্যাফেয়ার্সটা বেসিক্যালি আমি তোমাদেরকে পড়াবো, সেই কারেন্ট অ্যাফেয়ার্সের জায়গাটা কিন্তু পরিষ্কার একটা অন্য রকম ভাবে হবে, অন্য ধরন ভাবে হবে। তোমরা হয়তো এটা ক্লাসটা করলেই বুঝতে পারবে আমি কিভাবে তোমাদেরকে করাতে চাইছি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা। ওকে, তো আই থিঙ্ক মোটামুটি যারা জয়েন করা করে গেছে, আমি কাউকে জয়েন করতে, কজনকে জয়েন করাই বলো তো কিভাবে? এভাবে সব এক এক করে তোমরা বাদে বাদে জয়েন করছো, মুশকিল হয়ে যাচ্ছে। দাঁড়াও, সবাইকে জয়েন করি। অলরেডি 72 জন 71 জন কি 78 জন ক্লাস করছে। কার একটা ভয়েস আসছে? যার ভয়েস আসছে সব মিউট করে দাও। যার ভয়েস আসছে প্রত্যেককে বলবো আমি মিউট করে দিতে, প্রত্যেককেই। তো দেখো, আজকে আমরা এখানে যে পর্বটা শুরু করছি, যেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের পর্ব থেকে আমাদের হবে। যে কারেন্ট অ্যাফেয়ার্সের পর্বটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আমরা এইভাবে ক্লাসের মধ্যে, অর্থাৎ আমাদের যে অনলাইন ক্লাসটা হবে, সেখানে আমি মাসে যে কটা যেহেতু ক্লাস আমাদের দিচ্ছেন দাদা, তো সেই ক্ষেত্রে আমাদের ক্লাসটাকে আমরা ভাগ করে নেব, যাতে ভাগ করে নিয়ে কারেন্ট অ্যাফেয়ার্সের বিষয়টা ডিটেলসে আমরা জানতে পারি। দেখো, এখান থেকে আমি 1/6 থেকে শুরু করে 19/6/2026 পর্যন্ত অ্যানালাইসিস রেখেছি, ওই ডিটেলস অ্যানালিসিস আমাদের হবে, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে কিন্তু আমাদের স্ট্যাটিক পোর্শনটা কিন্তু থাকবে। তো আর দেরি করবো না, আমরা শুরু করে দিই জায়গাটা, যেখান থেকে কি কি জায়গা আমাদের দেখতে বা পড়তে হবে। চলো সেটা আমি তোমাদেরকে বলে দিই। তো প্রথমে যেটা দিয়ে স্টার্ট করবো, এবার নিশ্চয়ই দেখতে পাচ্ছ অ্যাপয়েন্টমেন্ট দিয়ে শুরু করবো আমাদের এই দিনগুলোর মধ্যে। যে জুন মাসে যে ইম্পর্টেন্ট পার্টটা রয়েছে তার মধ্যে আমরা এটা দিয়ে স্টার্ট করবো। তো চলো, যেটা দিয়ে আমরা শুরু করবো অ্যাপয়েন্টমেন্টের মধ্যে, ফার্স্ট দেখো আমি কতগুলো পিকচার রেখেছি। প্রথম যে পিকচারটা রেখেছি, তোমরা পয়েন্টটা রেখেছি, এটা তোমরা প্রত্যেকে হয়তো দেখতে পাবে। তোমরা ব্ল্যাক স্ক্রিনটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? তো আমি ইচ্ছা করে ব্ল্যাক স্ক্রিনটা করেছি যাতে তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ারলি পৌঁছায়। ব্ল্যাক স্ক্রিনটা ক্লিয়ার প্রত্যেকের? এমন কেউ নেই তো দেখতে পাচ্ছ না? এনিওয়ান? দেখাচ্ছে আপনি গুগল মিটে ইয়েতে আছেন, যে গুগল মানে তোমরা স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ না যেটা আমি শেয়ার করছি? যেখানটাতে আপনি গুগল মিটে আছেন তো ওইটাই দেখছি। হ্যাঁ, মানে স্ক্রিনটা যে শেয়ার করছি, ধরো শেয়ার করে সেটা দেখা যাচ্ছে। ওই যে ভাইস অ্যাডমিরাল অজয় কোচার অ্যাজিউম দ্য চার্জ ভাইস চিফ অফ দ্য নেভাল স্টাফ, এটা দেখতে পাচ্ছ? না না, এগুলো কিছু দেখা যাচ্ছে না। আপনি শেয়ারের যে অপশনটা ওটুকুই আসছে, ওইটাই দেখাচ্ছে। আপনি ওই যে স্ক্রিন ইউ আর প্রেজেন্টিং শো মাই স্ক্রিন এনিওয়ে, আচ্ছা, ওইটুকুই আসছে তো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওকে নিচের পোর্শনটুকুই দেখাচ্ছে। ওকে ওকে, ওয়েট দাঁড়াও। এরকম জেনারেলি হওয়ার কথা নয়। এবার দেখতে পাচ্ছ প্রত্যেকে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে প্রপারলি? প্রপারলি দেখতে পাচ্ছ? এবার প্রত্যেকে ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, বুঝে গেছি। চলো, ঠিক আছে। তো আমি শুরু করছি আমাদের এই টপিক আজকে কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ যে জুন 1/6/2026 থেকে শুরু করে 19/6/2026 পোর্শনটা উইথ ডিটেল অ্যানালাইসিস দিয়ে আমরা স্টার্ট করছি। তো এইখানে আমরা যেটা আজকে দেখবো সেটা হচ্ছে যে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা তোমরা অফলাইন ক্লাস তোমরা করো, যারা করে থাকো আমার ক্লাস, তোমরা জানো যেভাবে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স আমরা এমসিকিউর উপরে ডিসকাশনস করে থাকি মেইনলি, তার সঙ্গে উইথ ডিটেলস অ্যানালাইসিস, বাট সেটা অতটা টাইম পাওয়া যায় না যেহেতু আমাদের ওইভাবে করতে হয়। তো সেখানে আজকে আমরা চেষ্টা করবো যতটা বেশি আরো ভালোভাবে জিনিসটাকে ডিসকাস করা যায় তোমাদের সাথে, ঠিক আছে? তো চলো দেখো, প্রথম যেটা রয়েছে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আমরা স্টার্ট করবো প্রথম পোর্শনটা আজকে আমাদের। তো প্রথমে দেখো, ভাইস অ্যাডমিরাল অজয় কোচার অ্যাজিউম দ্য চার্জ অ্যাজ দ্য ভাইস চিফ অফ দ্য নেভাল স্টাফ। এই ভাইস চিফ অফ নেভাল স্টাফের যিনি পাশে তোমরা পিকচারটা দেখতে পাচ্ছ, তিনি হচ্ছেন আমাদের অজয় হচ্ছে কোচার, যিনি কিন্তু আমাদের ভাইস চিফ অফ নেভাল স্টাফ হিসেবে জয়েন করেছেন। ওকে, এবার এই বিষয়টা হলো, এই যে ভাইস চিফ অফ নেভাল স্টাফ অজয় কোচার যে জয়েন করেছেন, সেটা কত নম্বর ভাইস চিফ অফ নেভাল স্টাফ? সেটা হচ্ছে 48তম ভাইস চিফ অফ নেভাল স্টাফ হিসেবে জয়েন করেছেন অফ ইন্ডিয়ান নেভি। এবার দেখো, এই যে ব্যক্তিটা রয়েছে, হ্যাঁ বলো 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 স্যার, বলো স্যার। লিখবো না এগুলো। ও আচ্ছা, ময়ূক আছো, লিখতে হবে না কিছু, তুমি চুপচাপ শোনো, কিচ্ছু লেখালেখি করতে হবে না, লিখতে বলবেন? কিচ্ছু লিখতে হবে না, কাউকে কোনো কিচ্ছু লিখতে হবে না, কাউকে কোনো কিচ্ছু লিখতে হবে না। যা লেখার আমি লিখবো, তোমরা খালি মন দিয়ে শুনবে, তাহলেই হবে। বাকি তোমাদের লেখালেখির কাজ পিডিএফ করে তোমাদের দিয়ে দেবো, তোমরা তারপরে যা খুশি করো, ঠিক আছে? কিচ্ছু করতে হবে না, ওকে? চলো, তো এই যে ব্যাপারটা, ভাইস চিফ অফ নেভাল স্টাফ যিনি জয়েন করেছেন অজয় কোচার, যিনি রয়েছেন তোমরা দেখতে পাচ্ছ,
তো এখান থেকে আমরা কি কি বিষয়ে কোশ্চেন্স পেতে পারি, যেটা পেতে পারি সেটা হচ্ছে এই ব্যক্তি যে অজয় কোচার যিনি রয়েছেন, ইনি হচ্ছেন ভাইস চিফ অফ নেভাল স্টাফ। যদি ভাইস চিফ অফ নেভাল স্টাফ হয় তাহলে প্রশ্ন করতে পারে যে এই যে ইন্ডিয়ান নেভি বা নেভি ডে আমরা কবে সেলিব্রেট করে থাকি, তাহলে যদি নেভি ডে করা হয় তাহলে সেটা হবে 4th ডিসেম্বর। প্রথম প্রশ্ন যদি বলা হয় নেভি ডে কবে সেলিব্রেট করি, তাহলে হবে 4th ডিসেম্বর। এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং তার পাশাপাশি এটা মাথায় রাখতে হবে ইনি কিন্তু এর আগে চিফ অফ দ্য আন্দামান নিকোবর কমান্ড অফ ইন্ডিয়ান অনলি ইন্টিগ্রেটেড ট্রাই সার্ভিসেস কমান্ড হিসেবে কিন্তু জয়েন বা কাজ কিন্তু করেছেন। তো এই পোর্শনটা তোমাদেরকে বলে রাখলাম, যেটা আমাদের প্রশ্ন হিসেবে কিন্তু করতে পারে এখানে, ঠিক আছে। এবার একটা প্রশ্ন আসতে পারে, যদি ভাইস চিফ অফ নেভাল স্টাফ যদি ইনি হয়, তাহলে আমাদের যদি জিজ্ঞেস করা হয় এর পাশাপাশি যে যদি ভাইস চিফ অফ নেভাল স্টাফ ইনি হয়, তাহলে চিফ অফ নেভাল স্টাফ বর্তমানে কে রয়েছে। তাহলে এটাও কিন্তু আমাদের কাছে ইম্পর্টেন্ট প্রশ্ন, যদি কেউ জেনে থাকো ডেফিনেটলি শেয়ার করবে যে হু ইজ দ্য প্রেজেন্ট চিফ অফ নেভাল স্টাফ অফ ইন্ডিয়ান নেভি। তাহলে সেটাও কিন্তু রিসেন্টলি চেঞ্জ করে হয়েছে, যিনি নতুন এসছেন তার নাম হচ্ছেন অ্যাডমিরাল কে স্বামীনাথন। তো আমি লিখে দিচ্ছি এখানে, তোমাদের দেখে রাখো, অ্যাডমিরাল কে স্বামীনাথন। তো স্বামীনাথন যিনি কিন্তু বর্তমানে হয়েছেন কে না হয়েছেন তার নাম চিফ অফ নেভাল স্টাফ। ওকে, এবার আমরা আসবো পরবর্তী বিষয়ে আলোচনা করার জন্য। নেক্সট যে বিষয়টা আলোচনা আমরা করবো এখানে দেখতে পাচ্ছি, বিষয়টা দেখো বলছে নেক্সট পরবর্তী ক্ষেত্রে যে 5 নিউ জাজেস অ্যাপয়েন্টেড টু দ্য সুপ্রিম কোর্ট রাইজিং দ্য ওয়ার্কিং স্ট্রেংথ অফ 237। তো প্রথমেই তোমাদেরকে বলি, সুপ্রিম কোর্ট তোমরা হয়তো জানো যে সুপ্রিম কোর্টের আগে টোটাল জাজ এবং উইথ চিফ জাস্টিস মিলিয়ে কতজন ছিল, না ছিল হচ্ছে 25 জন। তো এই যে 25 জনের পরিমাণটা সেটা কিন্তু 2026 সালে, আবার বলছি 2026 সালে এটা বাড়িয়ে করা হয়েছে 37 + 1 = 38। তো মানে টোটাল কিন্তু আবার বলছি টোটাল কিন্তু জয়েন করেছে 38 + 1 7 + 1, যেটা প্রত্যেকেই জয়েন করেছে, এটা মাথায় রাখতে হবে এটা এখানে। আর এর মধ্যে একজন হচ্ছেন কিন্তু চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, মানে আমরা যে 37 এর কথা বললাম এরা প্রত্যেকেই সুপ্রিম কোর্টের জাজ, আর একজন হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, যেটা কিন্তু স্টুডেন্টস এখন বর্তমানে যিনি রয়েছেন তার নাম হচ্ছে সূর্যকান্ত, তাই তো। এটা নিশ্চয়ই তোমরা প্রত্যেকে জানবে যে সূর্যকান্ত বর্তমানে চিফ জাস্টিস রয়েছেন। এবং এই যে সূর্যকান্ত যার কথা তোমাদেরকে বলছি, এই সূর্যকান্ত হচ্ছে ভারতবর্ষের এই মুহূর্তে 53তম কিন্তু চিফ জাস্টিস। তাহলে যদি বলে কততম চিফ জাস্টিস, তাহলে হচ্ছে 53তম। আর যদি প্রশ্ন করে যে এটা আমাদের কাছে জিকে টাইপের ইনফরমেশন, যে ভারতবর্ষের প্রথম চিফ জাস্টিস কে ছিলেন, কে উত্তর দিতে পারবে? ভারতবর্ষের একদমই তাই, তার নাম হচ্ছে হীরালাল যে কানাড়িয়া বা এই যে কানাড়িয়া, তিনি ছিলেন ভারতের প্রথম চিফ জাস্টিস। তো একটা জিনিস তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো, এখানে হয়তো কেউ কেউ যারা প্রেজেন্ট রয়েছে, যারা বারাসাত ছাড়াও কিন্তু যারা কিন্তু তোমার আমাদের নতুন যে ব্রাঞ্চ এখানে খোলা হয়েছে আমাদের জিএসসি তরফ থেকে, সেখানের লোকজন তোমরা হয়তো রয়েছে। তো যারা যারা এখানে প্রেজেন্ট রয়েছে তারা প্লিজ একটু কমেন্ট করে বলবে যে কারা কারা এখানে প্রেজেন্ট রয়েছে, আমি তোমাদের একটু কমেন্টটা শুনতে চাই, ঠিক আছে? প্রেজেন্ট তো ঠিক আছে। বা যারা যারা রয়েছে তারা একটু প্রত্যেকেই বলবে যে স্যার ব্যাপারটা বুঝতে পারছি কিনা, যদি কোনো জায়গায় সমস্যা হয়, কারণ তোমরা আমাকে হয়তো ফিজিক্যালি দেখোনি, বাকিরা যারা বারাসাতের লোকজন তারা প্রত্যেকেই ফিজিক্যালি দেখেছে, তো দ্যাটস ওয়াই তারা ব্যাপারটা জানে। তো সেই কারণেই বললাম, ঠিক আছে? প্রেজেন্ট যারা যারা রয়েছে একটু কমেন্ট করে দেবে আমাকে, তাহলে চলো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, প্রেজেন্ট ওকে ওকে ফাইন, ঠিক আছে ফাইন ফাইন ওকে। তো আশা করি প্রত্যেকেই বুঝতে পারছো বিষয়টা একদম ক্লিয়ার, কারো কোনো ডাউট হচ্ছে না তো? ডাউট হলে বলবে। আচ্ছা, এবার এই যে বিষয়টা আলোচনা করলাম, তাহলে এটা সুপ্রিম কোর্টের ক্ষেত্রে হলো। এবার প্রশ্ন হচ্ছে এই যে সুপ্রিম কোর্ট, এই সুপ্রিম কোর্ট যদি প্রশ্ন করা হয় কত সালে এস্টাবলিশমেন্ট হয়েছিল, প্রশ্ন আসতে পারে। তাহলে দেখো, এস্টাবলিশমেন্ট অফ যদি সুপ্রিম কোর্টের কথা বলি তাহলে লিখে রাখবে সেটা 1950 বা 1950 সালে কিন্তু সুপ্রিম কোর্ট এস্টাবলিশমেন্ট বা ফর্ম হয়েছিল। তারপর থেকে সুপ্রিম কোর্ট কিন্তু এই সমস্ত কাজগুলো করে থাকে, যার মধ্যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া প্রথম ছিলেন এই যে বা হীরালালজি কানাড়িয়া, আর বর্তমানে যিনি আছেন তার নাম হচ্ছে সূর্যকান্ত। এবং এর পাশাপাশি আমরা আরেকটি বিষয় জানবো, সেটা হচ্ছে যে এই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসে কোনো কি মহিলা আজ অব্দি কোনো এসছেন কি? দেখি কারা কারা উত্তর দিতে পারো। এই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসে কি কোনো জন মহিলা কেউ এসছে এখনো পর্যন্ত? এনিওয়ান, কেউ কি বলতে পারবে এটা? যদি কেউ জেনে থাকো বলবে প্লিজ। প্রথম কোনো মহিলা না। অ্যাকচুয়ালি ব্যাপারটা বলি, তোমরা অনেকেই হয়তো নাম শুনে থাকবে একটা মহিলার নাম, সেটা হচ্ছে তার নাম ফাতিমা বিবি। তো এই যে ফাতিমা বিবি নাম যে তোমরা শুনেছো, এই ফাতিমা বিবি অ্যাকচুয়ালি কে ছিলেন না, ইনি ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান জাজের মধ্যে একজন। বাট সুপ্রিম কোর্টে কিন্তু মাথায় রাখতে হবে চিফ জাস্টিসের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত কোনো মহিলা কিন্তু এখনো যুক্ত হতে পারেননি, এটা মাথায় রাখবে। ইন ফিউচার যদি কেউ হয় তখন সেটা জিনিসটা আমরা মাথায় রাখবো। ওকে, চলো এখানে আমাদের জিজ্ঞেস করা হলো। পরবর্তী ক্ষেত্রে আমরা যেটা আসবো
নেক্সট কোশ্চেনে বলছে কানাড়া ব্যাংক অ্যাপয়েন্টস দ্য ব্রজেশ কুমার সিং অ্যাজ আ ম্যানেজিং ডাইরেক্টর। দেখো এই কোশ্চেনটার মধ্যে আমাদের ডিটেলে খুব বেশি পড়ার দরকার নেই, খালি মাথায় রাখবে যিনি কানাড়া ব্যাংকের বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট হয়েছেন অ্যাজ এমডি, তার নাম হচ্ছে ব্যক্তি, তার পিকচারটাও পাশে তোমাদের দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। জাস্ট খালি মাথায় রাখবে, পাশাপাশি এর আগে কে ছিলেন। দেখো এখানে আমি স্টার মার্ক দিয়ে তোমাদের বলে দিচ্ছি, এর আগে যিনি ছিলেন তার নাম হচ্ছে কে সত্যনারায়ণ রাজু, যিনি কিন্তু কানাড়া ব্যাংকের আগে ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে ছিলেন। তিনি রিটায়ারমেন্ট হওয়ার পরে বর্তমানে কিন্তু এখন এই ব্যক্তি কিন্তু জয়েন করেছেন। ওকে, এবার প্রশ্ন, এই যে কোনো ব্যাংকের কাকে ডাইরেক্ট করা হবে বা কাকে জয়েন করানো হবে, এটা কারা ডিসাইড করে? এরা যারা ডিসাইড করে সেটা হচ্ছে তার নাম অ্যাপয়েন্টমেন্ট কমিটি অফ ক্যাবিনেট, যাকে আমরা এসিসি বলে থাকি। এসিসি মানে কিন্তু আমরা এসিসি সিমেন্টের কথা বলছি না, এটা আমরা অ্যাপয়েন্টমেন্ট কমিটির কথা বলছি। যত ভারতবর্ষের যত বড় বড় ক্যাবিনেট সেক্রেটারি যত পোস্ট রয়েছে, যেমন ধরো ফিনান্স সেক্রেটারি, যেমন ধরো ডিফেন্স সেক্রেটারি, যেমন ধরো রেলওয়ে সেক্রেটারি, তো সেই ক্ষেত্রে প্রত্যেকটাই কিন্তু এই কমিটি থেকে ডিসাইড করা হয় যে কে কমিটি থেকে হবেন আমাদের হচ্ছেন ক্যাবিনেট সেক্রেটারি হবে। তো এটা কিন্তু এখান থেকে ডিসাইড করা হয়। এই ডিসিশন বা এই কমিটির মধ্যে কিন্তু প্রেসিডেন্ট হিসেবে কিন্তু থাকেন অ্যাজ এ হেড, এটাও তোমাদের বলে রাখলাম। ওকে, আচ্ছা পরবর্তী বিষয়ে যাব। নেক্সট ইনফরমেশন, ভাইস অ্যাডমিরাল বিনীত ম্যাককার্ট্রি টেক্স চার্জ এএনসি চিফ। তো এই যে এএনসির ফুল ফর্ম কি না, আন্দামান আর নিকোবর কমান্ড যাকে বলা হয়, যাকে আমরা এএনসি বলি। তো এই এএনসি সেখানে কিন্তু নতুন যিনি ভাইস অ্যাডমিরাল হিসেবে জয়েন করেছেন নেভির তরফ থেকে, তার নাম হচ্ছে বিনীত ম্যাককার্ট্রি, যার পিকচার তোমরা দেখতে পাচ্ছ। ওকে, এবার প্রশ্ন হচ্ছে, যদি তোমাদেরকে জিজ্ঞেস করে, যেটা আমরা জিকে ওয়াইজ পাবো এর মধ্যে, যে এই আন্দামান নিকোবর আইল্যান্ডের বর্তমান প্রেজেন্ট নেম কি হয়েছে। তো যদি আমরা প্রেজেন্ট নেমের কথা বলি, তোমরা কেউ বলতে পারবে হোয়াট ইজ দ্য প্রেজেন্ট নেম? এনিওয়ান? যদি কারো জানা থাকে অবশ্যই বলবে, যদি প্রেজেন্ট নেম না জানা থাকে আমি অবশ্যই তোমাদের গাইড করে দেবো। তার নাম হচ্ছে বিজয়পুরম। এই যে বিজয়পুরম তোমরা দেখতে পাচ্ছ, আমি লেখা রয়েছে শ্রী বিজয়পুরম, দেখো আমি ব্র্যাকেটও করে দিলাম। এটা হলো আমাদের আন্দামান নিকোবর আইল্যান্ডের মানে নতুন নাম, এটাই কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে আন্দামান নিকোবর আইল্যান্ড, যে কথাটা তোমাদেরকে বলছি, সেই আন্দামান নিকোবর আইল্যান্ডের, দেখিনি আর কেউ জয়েন করছে কি? অ্যাকশন দাঁড়াতো, এখনো সবাই জয়েন করছে এত পরে পরে। ও আচ্ছা, আন্দামান নিকোবর আইল্যান্ডের যদি বলা হয় সব থেকে গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট যদি বলা হয় যে যিনি রয়েছেন ট্রাইবাল গ্রুপ, তার নাম কি? যদি ট্রাইবাল গ্রুপের কথা বলা হয় তাহলে উত্তরটা কি হবে? কে বলতে পারবে? এনিওয়ান? পড়া উচিত। জারোয়া। জারোয়া, একদমই তাই, জারোয়া। জারোয়া হচ্ছে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এই আন্দামান নিকোবরের সমস্ত মোস্ট ফেমাস ট্রাইবাল গ্রুপের মধ্যে একটা পড়ে। আর যদি বলা হয় আন্দামানের মধ্যে, তো এটা কেন নিকোবরের মধ্যে কি হবে না, নিকোবরের মধ্যে যেটা হবে তার নাম হচ্ছে সেন্টিলিলি। সেন্টিলিলি, হ্যাঁ বলো বলো বলো। নিকোবরের সোমপেন, সম্পেনও আছে, কিন্তু পপুলার মধ্যে সেন্টিলি পড়ে, তুমি সম্পেনও লিখতে পারো। আরে ভাই, একাধিক রয়েছে আমাদের ট্রাইবাল, তুমি যেটা তোমাদের কোশ্চেন পরীক্ষা আসবে সেটা তোমরা পড়বে, ঠিক আছে? সম্পেনও আছে, সেন্টিলিলিও আছে, কারণ সেন্টিলিলি তোমরা জানো বর্তমানে সেন্টিলিল আইল্যান্ড, যেটা কিন্তু সম্পূর্ণভাবে ভারত সরকার তো নিষিদ্ধ করে দিয়েছে। সম্পূর্ণ ভারত সরকার বলেছে যে এই আইল্যান্ডের সঙ্গে আমাদের ভারতের সঙ্গে কোনো সম্পর্ক নেই, পুরোটা আইল্যান্ডটাই আলাদা। তো এই যে জায়গাটা, এটাও কিন্তু আমাদের পরীক্ষার জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। ওকে, তাহলে আই থিঙ্ক তোমরা প্রত্যেকেই বুঝতে পারলে ক্লিয়ার। কারণ যদি কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কিন্তু আমাকে বলবে কমেন্ট করে যে স্যার বুঝতে পারছি কিনা। ওকে, তাহলে এটা আমাদের বিষয়টা জানা গেল। এবার আমরা যাব পরবর্তী কোশ্চেন, অর্থাৎ নেক্সট বিষয়ের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি, বলছি মেজর জেনারেল রাচেল থমাস টেক চার্জ অ্যাজ এডিজি মিলিটারি নার্সিং সার্ভিসেস। তো মিলিটারি নার্সিং সার্ভিসের এই যে ব্যক্তি, তার পিকচার তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে দেওয়া রয়েছে, তিনি কিন্তু অ্যাডিশনাল এডিজি হিসেবে কিন্তু জয়েন করেছেন। এবং যদি প্রশ্ন করে এই যে মিলিটারি নার্সিং সার্ভিসেস, তার হেডকোয়ার্টারের কোথায় অবস্থিত, যদি হেডকোয়ার্টারের কথা জিজ্ঞেস করা হয় তাহলে অবশ্যই লিখবে পুনে ইন মহারাষ্ট্র। কোথায় রয়েছে? পুনে মহারাষ্ট্রতে অবস্থিত। ওকে, এবার প্রশ্ন, এই যে পুনে মহারাষ্ট্রতে যেমন আমাদের আর্মির মিলিটারি নার্সিং সার্ভিসেসও রয়েছে, ঠিক সেইভাবেই এই পুনে মহারাষ্ট্রে রয়েছে কিন্তু মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস। যদি বলা হয় ইঞ্জিনিয়ারিং সার্ভিস কোথায় অবস্থিত, তাহলে একইভাবে কিন্তু এটাও আমাদের মাথায় রাখতে হবে। ক্লিয়ার? এর ভেতরে আর আলাদা করে কিছু পড়ার দরকার পড়বে না, তাই আমি বলবো না। খালি একটা জিনিস স্ট্যাটিক জিকে আমাদের প্রশ্ন আসতে পারে জিকে ওয়াইজ, যে আর্মি ডে আমরা কবে সেলিব্রেট করি, এটা কিন্তু আসতে পারে। আর্মি ডে কবে সেলিব্রেট করি এনিমান বলতে পারবে? আর্মি ডে কবে করি এগুলো পড়া উচিত। আমি সব বারাসাত স্টুডেন্টদের বসে একদম এতে 15 জানুয়ারি হবে কিন্তু কারেক্ট অ্যান্সার, যার নাম হচ্ছে আর্মি ডে। এটা কিন্তু মাথায় রাখবে। আর্মি ডে সেলিব্রেট করি 15 জানুয়ারি, এয়ারফোর্স ডে সেলিব্রেট করি 8ই অক্টোবর, এবং নেভি ডে সেলিব্রেট করি 4 ডিসেম্বর, যেটা একটু আগে আমরা আলোচনা করেছি। কিন্তু
ডিফেন্স বলতে গেলে আমরা এই তিনটেকে ছাড়াও আরো কিছুকে বলি, সে কি জিনিসটা না, সেই জিনিসটা হচ্ছে ডিফেন্স ছাড়াও, তার নাম মাথায় রাখবে তোমরা। ডিফেন্স ছাড়া যাকে বলা হয় সেই তিনটে ছাড়া হলো কোনটা না, সেটা হলো ইন্ডিয়ান কোস্ট গার্ড, যে উপকূলবর্তী রক্ষা বাহিনী যাকে আমরা বলি বাংলায়। যদি বলে উপকূলবর্তী রক্ষা বাহিনীর ডেট কবে আমরা সেলিব্রেট করি, তাহলে সেই দিনটা কিন্তু হবে, মাথায় রাখতে হবে তার নাম, অবশ্যই মাথায় রাখবে, আমি স্টার মার্ক দিয়ে বলে দিচ্ছি, এটা লিখে রাখো, তার নাম হচ্ছে 1 ফেব্রুয়ারি। মাথায় রাখবে 1 ফেব্রুয়ারি আমরা সেলিব্রেট করি ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে, এবং ঠিক তার পরের দিন অর্থাৎ 2 ফেব্রুয়ারি আমরা সেলিব্রেট করি ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে। তো এই যে বিষয়টা, এটা কিন্তু আমাদের কাছে ভীষণভাবে ইম্পর্টেন্ট। ওকে, এবার যে বিষয়টা আমরা যাবো পরবর্তী, 2 ফেব্রুয়ারি তো কি বললেন? ওটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে, বা যেটাকে আমরা রামসার ডে বলে থাকি, আমি লিখে দিচ্ছি আচ্ছা, রামসার ডে বা ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডেও বলতে পারো। আচ্ছা, সম্প্রতি আমি ক্লাসে তোমাদেরকে বলেছিলাম, বিশেষ করে যারা বারাসাতের স্টুডেন্ট তাদের জন্য, যে আমাদের বর্তমানে এই রামসার কতগুলি সংখ্যা বেড়েছে, এই মুহূর্তে কতগুলি বেড়েছে সম্প্রতি কারেন্ট অ্যাফেয়ার্স যদি বলা হয়, তাহলে উত্তর মাথায় রাখবে 100টি রামসার কিন্তু বর্তমানে আমাদের ইন্ডিয়াতে হয়েছে, এবং আমরা সেঞ্চুরি করেছি রামসারের উপরে। এবং যে রামসারটা 100তম রামসার হিসেবে স্ট্যাটাস পেয়েছে তার নাম হলো জয়প্রকাশ নারায়ণ বার্ড স্যাংচুরি। আবার বলছি, তার নাম জয়প্রকাশ নারায়ণ বার্ড স্যাংচুরি, এটা আমাদের মাথায় রাখতে হবে। জয়প্রকাশ নারায়ণ বার্ড স্যাংচুরি আমি শর্টে লিখে দিলাম, ঠিক আছে। এবং এটা কোথায় রয়েছে? এটা কি স্যার ইউপিতে? জয়প্রকাশ নারায়ণ সেঞ্চুরি কে? হ্যাঁ, জয়প্রকাশ নারায়ণ বার্ড স্যাংচুরি, এটা উত্তরপ্রদেশে বর্তমানে রয়েছে। তো এটা 100তম বার্ড স্যাংচুরি হিসেবে স্ট্যাটাস পেয়েছে। ওকে, তো এটাই আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ বলো। রামসারে রামসারে পেয়েছে, রামসারে পেয়েছে। কোশ্চেনটা কি হবে? কোশ্চেনটা কিছু লিখতে হবে না, খালি চুপচাপ শোনো, কিছু লিখতে হবে না, কোনো লেখালেখি করতে হবে না, আমি যা লেখা লিখছি, তোমরা খালি মন দিয়ে শোনো। এবার আসি পরবর্তী ইনফরমেশনে। বলছে ইউএন জেনারেল অ্যাসেম্বলি ইলেক্টস দ্য বাংলাদেশ রহমান অ্যাজ এ নেক্সট প্রেসিডেন্ট। রহমানের ছবি তোমরা পিকচারে দেখতে পাচ্ছ, এই রহমানের ছবি। তো এর পুরো নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল মুথিয়া রহমান, পুরো নাম, এটা যেটা ব্র্যাকেট করে দিলাম আমি। তো প্রথমেই বলি এর ব্যাপারে আমাদের কি জানতে হবে, বা কেন আমি এটাকে তোমাদের ইম্পর্টেন্ট রেখেছি, এই কারণের জন্য। বিকজ রেখেছি তার কারণ, এই যে ইউএনও অর্থাৎ ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, যার টোটাল মেম্বার কতজন না, ইউএনও যদি জিজ্ঞেস করা হয় টোটাল মেম্বার কতজন, তাহলে হবে 193 জন হচ্ছে টোটাল মেম্বার। যার মধ্যে নতুন অ্যাডেড মেম্বারটি কে হয়েছেন, তার নাম হচ্ছেন কিন্তু মাথায় রাখতে হবে সাউথ সুদান, যে হচ্ছে লাস্ট মেম্বার, যেটা 2011 সালে নতুন মেম্বার হিসেবে জয়েন করেছে, ঠিক আছে। এবার তার মানে যখন ইউএনওতে যখন কোনো প্রোগ্রাম মানে কোনো কনফারেন্স আয়োজন করা হবে, তখন সেখানে কোনো না কোনো দেশ এই 193 জনের মধ্যে কেউ না কেউ সেটাকে হোস্ট করবে বা রিপ্রেজেন্ট করবে। তো এইবারের জন্য অর্থাৎ 81 সেশন যেটা আমাদের হতে চলেছে, দেখো আমি এখানে সার্কেল করে দিলাম 81 সেশন। এই 81 সেশনে কিন্তু ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলিতে, বা যেটাকে আমরা ইউএনজিএ বলে থাকি, কি বলে থাকি, ইউএনজিএ শর্টে বলে থাকি, তো সেখানে হোস্ট করতে চলেছেন আমাদের কিন্তু এই ব্যক্তি, যেটা তোমরা দেখতে পাচ্ছ পিকচারে, তার নাম মোহাম্মদ আব্দুল মিথুন রহমান, এটা আমাদের মাথায় রাখতে হবে। ক্লিয়ার? তাহলে যে বিষয়টা আমরা আলোচনা করলাম, এটুকুর মধ্যে কারো কোনো বুঝতে অসুবিধা, এনিওয়ান? যদি কারোর থাকে প্লিজ কাইন্ডলি তোমরা কিন্তু বল, কারো যদি মনে হয় না স্যার বুঝতে পারেনি, বল। ক্লিয়ার প্রত্যেকের? তো এই সেকশনটা অবধি একটু জাস্ট আমার খালি হ্যাঁ কি না বলে দাও, বিশেষ করে আমাদের একটু বলবেন কোন লাইনটা বলো? লাস্টের যেটা বললেন না, যে ইউএনও জেনারেল, ওই পার্টটা একটু বলবেন। ওটা বলেছি ইউএনওর যেখানে আর কি এই ব্যক্তি বাংলাদেশ হয়ে যিনি রিপ্রেজেন্ট করছেন, সেটা হচ্ছে ইউএনজিএ অর্থাৎ ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি। মাথায় রাখবে, ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলিতে এবছরে 2026 সালে 81 সেশনের জন্য বাংলাদেশ থেকে 1 বছরের জন্য তাকে রিপ্রেজেন্ট করার সুযোগ দেওয়া হয়েছে। এবার ক্লিয়ার? বোঝা গেল একদম? এগুলো কি লিখবো খাতায়? কিচ্ছু লিখতে হবে না, এইগুলো সমেত তোমাদের পিডিএফ আমি পাঠিয়ে দেবো, যা লেখা আমি লিখছি, তোমরা খালি মন দিয়ে শোনো। অনলাইন ক্লাসে লেখালেখি তোমাদের করতে হবে না, অফলাইন ক্লাসে যা লেখালেখির হবে, যা আমি করার করছি আমি লিখছি, তোমরা খালি মন দিয়ে শোনো। খালি বলবে বুঝতে পারিনি, আমাকে বলুন, আমি আবার বুঝিয়ে দেবো, ঠিক আছে? ওকে, চলো এবার যেটা আমরা আসবো পরবর্তী বিষয়, সেটা হচ্ছে বাংলাদেশ, যেহেতু কথাটা এলোই, আমরা একটা জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ। তোমরা জানো এখন বাংলাদেশের যে শেখ হাসিনা চলে যাওয়ার পরে বাংলাদেশের নতুন সরকার গঠন হয়েছে, যেটাকে আমরা বাংলাদেশের ইন টার্ম গভর্নমেন্ট বলে থাকি, বা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বলে থাকি। তো প্রশ্ন হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে যদি প্রশ্ন করে কত দিন বা কত তারিখে পালন করা হয়, তাহলে অবশ্যই লিখে রাখবে তার নাম 8 অগস্ট।
এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে 8th অগস্ট আমরা কি সেলিব্রেট করি, তাহলে উত্তর হবে তার নাম হচ্ছে ইন্টারনাল গভর্নমেন্ট, যেটা হচ্ছে ডে, যেটা আমরা সেলিব্রেট করে থাকি, যেটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে মাথায় আমাদের রাখতে হবে। ঠিক আছে, তাহলে যে বিষয়টা বললাম আই থিঙ্ক তোমরা প্রত্যেকেই ক্লিয়ার। ওকে, সবাই তো খেপে খেপে জয়েন করছে না, কি বলবো। ওকে, এটাও কিন্তু পরীক্ষার এক গুরুত্বপূর্ণ জায়গা। ওকে, এবার আমরা চলে যাব পরবর্তী ক্ষেত্রে নেক্সট ইনফরমেশন। নেক্সট ইনফরমেশন যেটা আমরা দেখছি বলছে প্রশান্ত সীতারাম লোখন্ডে অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ এ সিবিএসই চেয়ারম্যান। এই সিবিএসই কে কি বলি আমরা? সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, যাকে আমরা সিবিএসই বলি। তো এই সিবিএসই নতুন যিনি চেয়ারম্যান হিসেবে জয়েন করেছেন তার নাম হচ্ছেন কে না, তোমরা পিকচার দেখতে পাচ্ছ, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় আমি পাশাপাশি পিকচারটাও তোমাদের রেখে দিয়েছি। তো সেই ব্যক্তির নাম হচ্ছে এটাই, তার নাম কি না প্রশান্ত সীতারাম লোখন্ডে। ওকে, এবার দেখো এর পাশাপাশি আমরা যেটা জিকে ওয়াইজ জানবো, যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে সিবিএসইর ব্যাপারে। যে সিবিএসই যদি বলা হয় এস্টাবলিশমেন্ট কোন ইয়ারে হয়েছিল, আমাদের প্রশ্ন আসতেই পারে, যেটা আমাদের জিকে ওয়াইজ ইনফরমেশন। আমরা এখানে যেহেতু জিকে কারেন্ট অ্যাফেয়ার্স বোথ একসঙ্গে আমরা ডিসকাস করছি, তাই আমাদের এটা কিন্তু জানতে হবে। তাহলে দেখো এটা আমাদের যেটা জানবো সিবিএসই কবে এস্টাবলিশমেন্ট হয়েছিল, তো চলো এটা আমরা বলে দিই। সেটা 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 যেটাকে আমরা বলি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এর আগে একটা জিনিস তোমাদেরকে বলে রাখবো, এটা শুরু করার আগে, সেন্ট্রাল বোর্ড সেকেন্ডারি এডুকেশনের আগে, সেটা হচ্ছে এইখানে কাকে রিপ্লেস করে এই নতুন ব্যক্তি এসছেন, তার নাম হচ্ছে হিমাংশু গুপ্তা। জাস্ট যে জায়গাগুলো আমি তোমাদের ব্র্যাকেট করে দিচ্ছি সেই জায়গাগুলো মন দিয়ে পড়লেই আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের অনেক জায়গাটা ক্লিয়ার কিন্তু হয়ে যাবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর যদি বলা হয় কোন দিন, তো লিখে রাখবে হচ্ছে 1 জুলাই, আবার বলছি লিখে রাখো 1 জুলাই 1962, যেদিন আমাদের কিন্তু সিবিএসই এস্টাবলিশমেন্ট হয়েছিল। যে 1 জুলাই এই যে দিনটাতে আমরা শুধুমাত্র সিবিএসইর ফাউন্ডেশন ডে ছাড়াও আর কি কি সেলিব্রেট করি না, এই দিনে আমরা সেলিব্রেট করি 1 জুলাই ছাড়াও, সেটা কি আমি স্টার মার্ক দিয়ে বলে দিই, সেটা হচ্ছে তোমার জিএসটি ডে, তোমরা নিশ্চয়ই প্রত্যেকে জানো এটা 1 জুলাই সেলিব্রেট করা হয়। ডক্টরস ডে, এটাও কিন্তু 1 জুলাই সেলিব্রেট করা হয়, এবং কার জন্য করা হয় আমরা প্রত্যেকেই জানি। আরেকটা সেলিব্রেট করা হয় সেটা হচ্ছে ফাউন্ডেশন ডে, আমি শর্টে লিখলাম, অফ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই ফাউন্ডেশন ডেও কিন্তু 1 জুলাই সেলিব্রেট করা হয়, কারণ স্টেট ব্যাংক 1 জুলাই 1955 সালে কি হয়েছিল না এস্টাবলিশমেন্ট হয়েছিল। তো দ্যাটস ওয়াই এটা কিন্তু আমরা সেলিব্রেট করি। বুঝতে পারলাম? ক্লিয়ার? এবার যে বিষয় আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে ভিসা অ্যাপয়েন্টমেন্ট। ভিসা হচ্ছে একটা কোম্পানি যেটা অ্যাপয়েন্টমেন্ট শাহরুখ খান অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডার। শাহরুখ খান আশা করি তোমরা চেনো, বলার নতুন কিছু নেই। তো ভিসা একটা কোম্পানি যেটা কিন্তু মাস্টার কার্ড তৈরি করে থাকে, সেই ভিসাতে আমাদের রিসেন্টলি যাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জয়েন করা হয়েছে তার নাম শাহরুখ খান। এবার আসি, এই ভিসাটা হচ্ছে মানে ক্রেডিট কার্ড যেটা তৈরি করে থাকে সেটা বেসিক্যালি কোন দেশের কোম্পানি, এটা ওভারঅল মানে গ্লোবালি ক্রেডিট কার্ড ওরা তৈরি করে। এই যে ধরো কারো যদি ভিসা কার্ড থাকে, নট অনলি দ্যাট যেটা শুধুমাত্র আমরা ইন্ডিয়াতে অ্যাক্সেস করতে পারবো, আদার্স কান্ট্রিতে করতে পারবো না তা নয়, ভিসা কার্ড হচ্ছে অল ওভার গ্লোবালি অ্যাকসেপ্টেবল, এনিওয়ার এনি প্লেস। ওকে, বাট এই ভিসা বেসিক্যালি এটা কিন্তু ইউএসএ বেসড কোম্পানি, যে ইউএস বেসড কোম্পানির একটা টাইমে যিনি চেয়ারম্যান ভিসা ছিলেন তার নাম হচ্ছে কে, ডক্টর অজয় বাঙ্গা। কে ছিলেন? ডক্টর অজয় বাঙ্গা ছিলেন হচ্ছেন প্রেসিডেন্ট। ওকে, যে অজয় বাঙ্গা তোমরা হয়তো জানবে, যিনি এখন বর্তমানে প্রেসিডেন্ট কিসের রয়েছেন না, উনি প্রেজেন্ট প্রেসিডেন্ট হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। আবার বলছি, যদি বলে ডক্টর অজয় বাঙ্গা বর্তমানে কিসের প্রেসিডেন্ট, এখন যিনি রয়েছেন তার নাম হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। এই যে পয়েন্টটা তোমাদেরকে বললাম, এটাও কিন্তু ডেফিনেটলি আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, তাহলে বলো এই সেকশনে আমরা যেটুকু আলোচনা করলাম, কারোর কোনো কোশ্চেন? যদি কারোর কোনো কোশ্চেন থাকে ডেফিনেটলি তোমরা কমেন্ট করবে, আমি নেক্সট পেজে চলে আসবো। আমি এবার থেকে আমি তোমাদের জিএসআর কে বলে দেবো, এখনো 7:40 বাজতে চলেছে, এখনো লোকজন জয়েন করছে, আমি কেন বুঝতে পারছি না, এখনো লোকজন জয়েন করছে। আমি আজকে জয়েন করাচ্ছি, কিন্তু ইন ফিউচার আমি হয়তো করাবো না, যারা জয়েন করছে পরে তাদের বলে রাখলাম। ক্লাসের অনলাইন ক্লাসের কিন্তু জয়েন করার টাইম থাকবে ঠিক 10 মিনিটের মধ্যে, সবাই জয়েন করে যাবে, তারপর আমি কাউকে অ্যালাউ করবো না, কারণ আমি স্ক্রিন শেয়ার করছি, আমি কিন্তু বারবার। স্যার আমি বলে দিচ্ছি স্যার। বলো। হ্যাঁ আমি জিএস স্যার বলছি। হ্যাঁ স্যার বলে দিন তো, আপনার জন্য এড করছিলাম, বলুন তো। বলছি যে 7টা থেকে 7:15 মধ্যে ফার্স্ট 15 মিনিটের মধ্যে যারা জয়েন করে তারা জয়েন করবে, তারপর আর জয়েন করতে দেওয়া হবে না। একদম স্যার, ঠিক আছে, একদম। ফার্স্ট 15 মিনিটস আমরা কনসিডার করব। হ্যাঁ, বিভিন্ন রকম সুবিধা অসুবিধা হতে পারে, কোনো অসুবিধা নেই। তো ফার্স্ট 15 মিনিটস আমরা কনসিডার করবো, এর মধ্যে কেউ যদি জয়েন না করে তাকে আমরা জয়েন করাবো না, কারণ ক্লাসের মাঝখানে জয়েন করাতে অসুবিধা হয়, একদমই স্যার, একদম। ক্লাসের কনসেন্ট্রেশন ব্রেক হয়, আর যে যখন খুশি ঢুকবে বেরোবে, হ্যাঁ
তাদের ক্লাস করার দরকার নেই। যারা ফার্স্ট 15 মিনিট মধ্যে ক্লাস জয়েন করতে পারো তারা ক্লাস করবে, আর না হলে ক্লাস করবে না, তারা গ্রুপে পিডিএফ দেবো, সেখানে তারা নিয়ে নেবে। ব্যাস স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ আর স্যার। তাদেরকে কোনো ক্লাস রেকর্ডও দেওয়া হবে না, শুনে নিচ্ছ কোনো প্রত্যেকে, কিছু দেওয়া হবে না। একদম যারা ঠিকঠাক ক্লাস করবে তাদেরকে সমস্ত কিছু দেবো, আর উইদাউট ইনফর্মে যারা মানে আসবে তাদেরকে ক্লাস করতে দেওয়া হবে। এই দেখুন স্যার, যারা রেগুলার বেসিস এখনো জয়েন করছে স্যার, এখনো আমি জয়েন আপনাকে করছে। লিস্ট দিয়ে দেবো, আমি আচ্ছা। আপনাকে লিস্ট দিয়ে দেবো, যারা রেগুলার বেসিস ক্লাস করবে আচ্ছা তাদেরকে ক্লাস করাবেন, যারা অনিয়মিত ক্লাস করবে, ইরেগুলার ক্লাস করাবে, আচ্ছা ক্লাস করবে, আচ্ছা। তাদেরকে জয়েন করাবো না। আচ্ছা, এখনো জয়েন করছে, জয়েন ঠিক আছে। করাবো স্যার। আজকে দিনটা ছেড়ে দিন, ঠিক আমি বলে দেবো। আপনি তো অলরেডি বলছেন, অলরেডি আমাদের এখানে 71+ স্টুডেন্ট রয়েছে, একদম, 71 বেশি একদম। স্টুডেন্ট রয়েছে, তারা সবাই শুনতে পাচ্ছে। একদম আশা করি এটা সার্কুলেট হয়ে যাবে, বাকিদের কাছেও সার্কুলেট হয়ে যাবে। তো যারা ওই বললাম মানে ক্লাস শুরু হওয়ার ফার্স্ট 15 মিনিট মধ্যে যারা জয়েন করবে তারা জয়েন করবে, বাকিদের জয়েন করানো হবে না। এবার নিশ্চয়ই ওরা বুঝতে পারবে যে নিশ্চয়ই আমাদের একদম প্রথম থেকেই জয়েন করে থাকতে হবে। একদম ঠিক আছে, আপনি ক্লাস একদম, কন্টিনিউ। ঠিক আছে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো বাই দ্য ওয়ে তোমাদের এখানে সেকশনে যেটুকু আমরা আলোচনা করলাম, আরেকটা কথা বলছি, তোমাদের মধ্যে আমি একটু পরে তোমাদের গ্রুপে আমি লিখে দেবো কারা কারা ক্লাস করছে। আমাকে একটু গ্রুপে, শ্রীরামপুরের গ্রুপ এবং বারাসাতের গ্রুপ, দুটো গ্রুপেই আমি জাস্ট একটা পোল করে নেবো যে কারা কারা ক্লাস করছে। আমি অবশ্যই তাদের নামগুলো আমি নিয়ে নেবো, ঠিক আছে? তাদের নামগুলো নিয়ে আমি শর্ট লিস্টেড করে নেবো যে কারা কারা ক্লাসগুলো করছে, তাদেরকে জয়েন করানো হবে। আমরা মোটামুটি 2-1 সপ্তাহ দেখবো, যারা রেগুলার ক্লাস করবে তাদেরকে ক্লাস করতে দেবো। আরো একটা কথা বলি, তোমাদের মধ্যে কেউ যদি থাকো তো তোমরা একটা কাজ করো, এই যে স্যার যে ক্লাস নিচ্ছে না, জাস্ট 30 সেকেন্ড বা 45 সেকেন্ডের একটা যদি পারো একটা স্ক্রিন রেকর্ড করে রাখো যে স্যার কেমন ভাবে ক্লাস নিচ্ছে, এরকম একটা স্ক্রিন রেকর্ড করে আমাকে 30 থেকে 45 সেকেন্ডের যে একটা মোটামুটি একটা ভিডিও মানে কি আমাকে একটু আমাকে আমার পার্সোনালি সেন্ড করো, ঠিক আছে? সবাই বুঝতে পেরেছো স্টুডেন্ট যারা যারা আছো? ওকে স্যার। আচ্ছা, তোমরা মোটামুটি 30 থেকে 30 থেকে 45 সেকেন্ডের একটা স্ক্রিন রেকর্ড করে স্যার ক্লাস নিচ্ছে, কতজন স্টুডেন্ট ক্লাস করছে একটু কল করে একবার শো করিয়ে আমাকে মোটামুটি একটা 30 থেকে 45 সেকেন্ডের একটা স্ক্রিন রেকর্ড করে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে দেবে পার্সোনালি। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। আর স্যার আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমি বাকিটা আপনাকে আলাদা করে বুঝিয়ে দেবো, ওটা যে করার যেটা করছে করে নিক, আমি বাকিটা আপনাকে আরেকটা জিনিস বুঝিয়ে দেবো, ঠিক আছে স্যার? ওকে ওকে ওকে, ঠিক আছে। স্যার স্ক্রিন চলে গেছে। হ্যাঁ, স্যারের সঙ্গে কথা বলছিলাম, স্ক্রিন তো যাবেই। চলো, এবার তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিন আবার চলে এসছে, স্ক্রিন এসছে। দাঁড়ান আমি আচ্ছা, দেখছি। এসছে এসছে। তাহলে আমি এখানে যে এই যে সেকশনটা যেটা আলোচনা করলাম, তাহলে এটা কি বুঝতে কারো কোনো সমস্যা হলো? ব্যাস, চলো পরেরটা আসবো। আচ্ছা, এবার আমরা যেটা দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে যেটা রয়েছে, বিপুল অ্যাপয়েন্টেড ইন্ডিয়াস নেক্সট অ্যাম্বাসাডার টু সৌদি আরবিয়া। সৌদি আরবিয়ার কান্ট্রি যিনি বর্তমানে নেক্সট অ্যাম্বাসাডার হিসেবে জয়েন করেছেন তার নাম হচ্ছে বিপুল। এটা আমাদের বিপুল মাথায় রাখতে হবে। এবার এই বিপুলটাকে, যে তোমার পিকচার তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ, এই বিপুল হচ্ছে বেসিক্যালি একজন আইএফএস অফিসার, যিনি কিন্তু বর্তমানে দায়িত্ব নিয়েছেন এই জায়গায়। এছাড়া বিপুল কিন্তু এর আগে কাতার থেকে শুরু করে দুবাই, জেনেভা, কলম্বো, কায়রো এই সমস্ত জায়গাতেও অ্যাজ এ আইএফএস অফিসার হিসেবে কাজ করেছেন, এটা মাথায় রাখবেন। আর এই যে যত আমাদের আইএফএস পোস্ট, তো ইন্ডিয়ান ফরেন সার্ভিস হয়, এটা বর্তমানে কোন মিনিস্ট্রির আন্ডারে কাজ করে না, মিনিস্ট্রির নাম হচ্ছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। যে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর বর্তমানে দায়িত্বে রয়েছেন ডক্টর এস জয়শঙ্কর। এবার এইটা বলার ক্ষেত্রে আমরা দুটো জিকে টাইপ বা কারেন্ট অ্যাফেয়ার্স ইনফরমেশন পেতে পাবো বা নেব। সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট যিনি রয়েছেন বর্তমানে ফরেন সেক্রেটারি, তার নাম কি? হু ইজ দ্য প্রেজেন্ট ফরেন সেক্রেটারি, কে রয়েছেন? যদি কেউ আমাকে কারোর জানা থাকে ডেফিনেটলি একটু আমাকে কাইন্ডলি বলবে, যদি কারোর জানা থাকে। এনিওয়ান? জানা নেই? তো প্রেজেন্ট যিনি রয়েছেন তার নাম হচ্ছে বিক্রম মিশ্রি। যিনি রয়েছেন তার নাম বিক্রম মিশ্রি। এই বিক্রম মিশ্রির এই ইয়ারে অর্থাৎ 2026 সালে ওনার রিটায়ারমেন্ট হয়ে যাওয়ার কথা, কিন্তু আমাদের অ্যাপয়েন্টমেন্ট কমিটি, এসিসি কমিটি, যেটা আমি একটু আগে আলোচনা করছিলাম শুরুতে, তারা ডিসাইড করেছে যে তাকে 1 বছরের এক্সটেনশন করা হবে। তো সেটা করা হয়েছে 1 বছরের এক্সটেনশন। আর আরেকটা বিষয় বলে দিই, আমাদের বর্তমানে 2026 সালে বাংলাদেশে, আবার বলছি বাংলাদেশে, আমাদের ইন্ডিয়ার হয়ে যিনি অ্যাজ এ হাই কমিশনার হিসেবে জয়েন করেছেন, আবার বলছি বাংলাদেশে ইন্ডিয়ার হয়ে যিনি হাই কমিশনার জয়েন করেছেন তার নাম কি? তার নাম কেউ বলতে পারবে তোমরা? যিনি প্রথম, একদমই তাই, ভেরি গুড আনসার, দীনেশ ত্রিবেদী। এবং এই দীনেশ ত্রিবেদী, আবার বলছি দীনেশ ত্রিবেদী কিন্তু একজন আইএফএস অফিসার না হয়েও কিন্তু বাংলাদেশের হাই কমিশনার হিসেবে জয়েন করেছেন। এটা আমি তুমি ঠিক করিনি, এটা অ্যাপয়েন্টমেন্ট কমিটি ঠিক করেছে, এসিসি।
যেটা কিন্তু জেনারেলি হয় না। এটা হচ্ছে ফার্স্ট এক্সেপশনাল কেস, এটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, তো আই থিঙ্ক প্রত্যেকে বুঝতে পারলে ক্লিয়ার। এবার আসবো পরেরটায়, নেক্সট ইনফরমেশনে। নীলকান্ত মিশ্রা অ্যাপয়েন্টেড এক্সিকিউটিভ ডাইরেক্টর অফ ওয়ার্ল্ড ব্যাংক হেডকোয়ার্টার্স ফর 3-year টার্মস। তো ওয়ার্ল্ড ব্যাংকের যেটা আমাদের হেডকোয়ার্টার্স, তোমরা প্রত্যেকে যেন কোথায় অবস্থিত না, এটা রয়েছে অ্যাকচুয়ালি হেডকোয়ার্টার্স, তার নাম ওয়াশিংটন ডিসি ইন ইউএসএ। তো ইউএস এর আমরা জানি হচ্ছে ওয়াশিংটন ডিসিতে যেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার রয়েছে। তো সেইখানে কিন্তু ইন্ডিয়ার হয়ে যিনি রিপ্রেজেন্ট করছেন বা জয়েন কৌশিক করছেন, তোমার ভিডিওটা অফ করো, কৌশিক তোমার ভিডিওটা অফ করো, কৌশিক তোমার ভিডিও চলছে, ক্যামেরাটা অফ করো। অফ করছি স্যার। ওকে অফ করেছো, চলো। তো এখানে কাকে জয়েন করা হয়েছে? নীলকান্ত মিশ্রা। দেখো নীলকান্ত মিশ্রার পিকচারটা তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ রয়েছে, এবং ইনিকে রিসেন্টলি জয়েন করা হয়েছে কিন্তু এই কোথায় না ওয়ার্ল্ড ব্যাংকের ক্ষেত্রে। আচ্ছা, অনেক সময় দেখা যায় জিকে টাইপের পরীক্ষায় যে প্রশ্নটা করে যে ওয়ার্ল্ড ব্যাংক, এই ওয়ার্ল্ড ব্যাংকের শর্ট মানে অ্যাব্রিভিয়েশনটা কি, তাহলে অবশ্যই মাথায় রাখবে তার নাম আইবিআরডি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের অ্যাব্রিভিয়েশনস। এই আইবিআরডি কি আমরা কি বলি না বলি ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, যাকে আমরা বলে থাকি। এইটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। আর এর পাশাপাশি যদি তোমাদেরকে বলা হয় এই ওয়ার্ল্ড ব্যাংক কতগুলো টোটাল মেম্বার নিয়ে ওয়ার্ল্ড ব্যাংক গঠিত হয়েছে, বা বলতে পারো কতগুলো অ্যাসোসিয়েটেড অর্গানাইজেশনসকে নিয়ে ওয়ার্ল্ড ব্যাংক গঠিত হয়েছে, তাহলে মাথায় রাখবে সেটা হচ্ছে টোটাল 5টি অ্যাসোসিয়েটেড অর্গানাইজেশন, যাদেরকে সম্মিলিত করে তৈরি হয়েছে আজকের ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ, যেটাকে আমরা বলে থাকি। ঠিক আছে, এবার যেটা জানতে হবে, এই নীলকান্ত মিশ্রা যার কথা তোমাদের বললাম, তার ঠিক আগে অর্থাৎ এই পোস্টটা দিয়ে কোন ইন্ডিয়ান ছিলেন যিনি রিটায়ার করেছেন, তার নাম হচ্ছেন পরমেশ্বর আইয়ার। এটাও কিন্তু আমি লিখে রেখেছি, যেটা জাস্ট খালি ব্র্যাকেট করে দিলাম যাতে তোমরা যখন পিডিএফটা পাবে তোমাদের পড়তে অনেকটা সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এই সেকশনটা ক্লিয়ার। আমি জাস্ট যতটা সম্ভব ম্যাক্সিমাম আলোচনা করা যায় তোমাদের সঙ্গে করে দিচ্ছি। আবার বলতো তোমায় কিন্তু হ্যাঁ কি না বলবে। ঠিক আছে, চলো পরবর্তী বিষয়ে আসবো। নেক্সট ইনফরমেশন জয়েনিং পারসন, তার নাম হচ্ছে স্বামীনাথন জানকীকরণ রিঅ্যাপয়েন্টেড দ্য আরবিআই ডেপুটি গভর্নর। তো প্রথমেই বলি আরবিআই ডেপুটি গভর্নর যার পিকচার তোমরা এখানে দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে। তো প্রথম কোশ্চেন, তোমরা জানো যে আরবিআই যে গভর্নর হয় সেটা হয় কিন্তু একজন, এটা প্রত্যেকে তোমরা জানো 1%, আর ডেপুটি গভর্নর কজন হয় সেটা হচ্ছে 4 জন বা 4 হয় কিন্তু ডেপুটি গভর্নর। এটা আমাদের রুল, আরবিআই নিজস্ব রুল। এবং আরবিআই যে প্রেজেন্ট যারা ডেপুটি গভর্নর রয়েছেন এই মুহূর্তে, তাদের নামগুলো প্রত্যেকটাই কিন্তু আমি দেখো লিখে রেখেছি, তোমরা হয়তো পড়লেই পেয়ে যাবে। প্রথম রয়েছেন তার নাম স্বামীনাথন জানকীকৃষ্ণন রয়েছেন, তারপরে পুনম গুপ্তা রয়েছে, তারপরে কি রয়েছে তার নাম হচ্ছে শিরিষ চন্দ্র মুর্মু রয়েছে, তারপরে রয়েছে রোহিত জৈন, যেটাকে আমরা দেখতে পাচ্ছি। ওকে, আর যদি তোমাদের বলা হয় এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, তোমরা হয়তো ক্লাসে বহুবার করেছো যে এস্টাবলিশমেন্ট কবে হয়েছিল না 1935 সালের 1 এপ্রিল, তাই তো? যদি কোনো কারণে আমি ভুল বলে থাকি আমাকে সবাই একটু ধরিয়ে দেবে। 1 এপ্রিল, যে 1 এপ্রিল দুটো ইনফরমেশন আমাদের কাছে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে এস্টাবলিশমেন্ট অফ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, অ্যান্ড 1 এপ্রিল আমরা সেলিব্রেট করি উৎকলা দিবস, যেটা আজকের একটা খুব গুরুত্বপূর্ণ দিন। তোমরা জানো ওড়িশার যেটা আজকে রথযাত্রা, তোমরা প্রত্যেকে জানো সব থেকে বড় ফেস্টিভ্যাল আজকের দিনে হচ্ছে ওড়িশাতে। এছাড়া ঠিক তার পরে পরে যদি কোনো বড় ফেস্টিভ্যাল তোমরা বলো, তাহলে সেটা বলবো তার নাম উৎকলা দিবস। উৎকলা, এটা আমাদের মাথায় রাখতে হবে, এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন করতে পারে। ঠিক আছে, তাহলে মাথায় রাখবে যেটা 1 এপ্রিল কিন্তু সেলিব্রেট করা হয়। ওকে, আর জাস্ট চট জলদি তোমরা একটু আমাকে বলে দাও যে বর্তমানে আমাদের রিজার্ভ ব্যাংকের এখন গভর্নর কে রয়েছেন, বলো চট জলদি, আমি পরে কোশ্চেনে চলে আসবো। সঞ্জয় মালহোত্রা। একদমই তাই, সঞ্জয় মালহোত্রা। ভেরি গুড, আর লাগবে না কিছু করতে। এবার আসবো তরুণ কাপুর গেটস 1 year এক্সটেনশন অ্যাজ এ অ্যাডভাইজার টু পিএম মোদি। এই তরুণ কাপুর যিনি একজন সিনিয়র মোস্ট আইএএস অফিসার, যিনি পিএমও অফিস, আবার বলছি যিনি পিএমও অফিস, এই পিএমও অফিসেরও কিন্তু বর্তমান নাম বা নেমটাকে কিন্তু চেঞ্জ করা হয়েছে। তাহলে যদি বলা হয় হোয়াট ইজ দ্য নিউ নেম অফ পিএমও অফিস, কেউ বলতে পারবে? এনিওয়ান? চট জলদি উত্তর দাও, সময় দেওয়া যাবে না বেশি, চট জলদি উত্তর দাও। হোয়াট ইজ দ্য নিউ নেম অফ পিএমও অফিস, কেউ বলতে পারবে? নো আইডিয়া? সত্যি আইডিয়া নেই? আচ্ছা বেশ। তো পিএম অফিসের বর্তমান যে নতুন নামটা রাখা হয়েছে তার নাম হচ্ছে কি, তার নাম দেওয়া হয়েছে কর্তব্য পথ বলে নামটা দিয়েছে। তো এই পিএম অফিসে নতুন বর্তমানে যিনি আমাদের নরেন্দ্র মোদী পার্সোনাল অ্যান্ড ট্রেনিং যিনি রয়েছেন অ্যাজ অফিসার, বিপিওটি যাকে বলা হয়, তাকে 1 বছর এক্সটেন্ড করেছে, যার পিকচার তোমরা দেখতে পাচ্ছ, তাকে আমরা বলে থাকি তরুণ কাপুর। তাহলে তোমরা প্রত্যেকেই বুঝতে পারলে ক্লিয়ার, আর এখানে কিচ্ছুটি বলার নেই, আমরা পরবর্তী ইনফরমেশনে চলে আসবো। এবার যেটা আমরা যাচ্ছি, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট, পারলে স্টার মার্ক দিলেও কম পড়বে, সেটা হচ্ছে
এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত অ্যাপয়েন্টেড দ্য নেক্সট ভাইস চিফ অফ এয়ার স্টাফ। তো নতুন আমাদের এয়ার মার্শালের যিনি ভাইস চিফ হতে চলেছেন বা হয়ে গেছেন বলতে পারো, সেটা হচ্ছে এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত, যার পিকচার তোমরা দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে। এবার প্রশ্ন, তাহলে যদি ইনি ভাইস চিফ অফ এয়ার স্টাফ হন, তাহলে প্রশ্ন, তাহলে চিফ অফ এয়ার স্টাফ বর্তমানে কে রয়েছেন? তাহলে প্রশ্ন করা হয় চিফ অফ এয়ার স্টাফ বর্তমানে কে রয়েছেন, কে বলতে পারবে? চজ্জল উত্তরটা দাও। চিফ অফ এয়ার স্টাফ বর্তমানে কে রয়েছেন? এখনো জয়েন করছো? হায় রে। স্যার অমরপ্রীত সিং। হ্যাঁ, ইয়েস, একদমই তাই। এপি সিং বা অমরপ্রীত সিং। আবার বলছি এপি সিং বা অমরপ্রীত সিং, এটা কিন্তু মাথায় রাখতে হবে যিনি রয়েছেন। তার এরও মনে হয় বেশি দিন কিন্তু আগে এক্সটেন্ড করা হবে না, একে আবার চেঞ্জ করে দেওয়া হবে হয়তো। তোমরা জুলাই মাসে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের আমি আবারও পড়াবো, এখানে চিন্তার কিছু নেই। তো তখন দেখবে হয়তো জুলাই মাসে বা শেষের দিকে বা আগস্ট মাসের শুরুর দিকে হয়তো দেখবে নতুন কেউ এসে গেছে। এখনো পর্যন্ত এর নামটা জেনে রাখো, তার নাম অমরপ্রীত সিং, মাথায় রাখবে। আর এয়ারফোর্স ডে আমরা একটু আগে ডিসকাস করছিলাম, সেলিব্রেট করা হয় না 8 অক্টোবর আমরা সেলিব্রেট করি এয়ারফোর্স ডে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং এটা আমরা জিকে টাইপ কোশ্চেন আমাদের আসতে পারে যদি আমরা এটা বলি যে আর্মি নেভি এয়ারফোর্স এর মধ্যে সব থেকে পুরনো কোনটা। আবার বলছি আর্মি নেভি এয়ারফোর্স এর মধ্যে সব থেকে পুরনো কোনটা যদি বলি, তাহলে যদি আমরা ওল্ডেস্ট ফরম্যাটের কথা বলি সব থেকে পুরনো, তাহলে অবশ্যই লিখবে তার নাম হচ্ছে এয়ারফোর্স, ইন্ডিয়ান এয়ারফোর্স, কিন্তু মাথায় রাখবে IAF। কারণ এই এয়ারফোর্স তৈরি হয়েছিল 1932 সালে ডিউরিং দ্য টাইম অফ ব্রিটিশ পিরিয়ড। এবং সেই সময় যিনি আর্মির চিফ অফ এয়ার স্টাফ হয়েছিলেন, তিনার নাম হচ্ছে একজন বাঙালি, যার নাম হচ্ছে সুব্রত মুখার্জি। সেটাও বলে দিলাম, যিনি প্রথম হয়েছিলেন তার নাম সুব্রত মুখার্জি। এই পয়েন্টটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, চলো এবার যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরবর্তী ক্ষেত্রে, তার নাম সৌরভ বিজয়, অ্যাপয়েন্টেড নিউ সিও অফ ইন্ডিয়া এআই মিশন। দারুণ একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। ইন্ডিয়া এআই মিশন যেটা রিসেন্টলি হয়ে গেল তুমি জানো, সেখানে সিও পদে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার পিকচার তোমরা দেখতে পাচ্ছ, তার নাম হচ্ছে সৌরভ বিজয়। এবং সৌরভ বিজয় ইনি একজন IAS অফিসার, যিনি কিন্তু এই পদটার সঙ্গে সঙ্গে আরেকটি পদ সামলাচ্ছেন অ্যাডিশনাল চার্জ। তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে কিন্তু UIDAI। যে UIDAI কে আমরা কি বলি? ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, বা যাকে আমরা যদি কিছু আমরা একটু বলে থাকি অন্যভাবে, তার নাম হচ্ছে আধার কার্ড। যে আধার কার্ডের এই ডিপার্টমেন্টের সম্পূর্ণ দায়িত্বে উনি রয়েছেন, তার নাম হচ্ছে এই ব্যক্তি, যার নাম সৌরভ বিজয়। ক্লিয়ার? আর এখানে আলাদা করে কিচ্ছু পড়তে হবে না। এবার আমরা চলে যাব পরবর্তী ক্ষেত্রে, দেখে নেবো কি প্রশ্ন রয়েছে। ওকে, চলো এবার যেটা দেখতে, নামটা হচ্ছে সৌরভ বিজয়, দেখো লেখাই রয়েছে, দেখতে পাচ্ছ স্ক্রিনটা প্রত্যেকে? হ্যাঁ স্যার, পেয়েছি। স্ক্রিনের মধ্যে সব লেখা আছে, সব লেখা রয়েছে, সব এভরিথিং। পরে কোশ্চেন, কুমার শঙ্কর হবে অ্যাপয়েন্টমেন্ট নিউ ম্যানেজিং ডাইরেক্টর অফ ইন্দ্র প্রশান্ত গ্যাস লিমিটেড। এটা অতটা আমাদের ইম্পর্টেন্ট নয়, ইন্দ্র প্রশান্ত গ্যাস লিমিটেডের ক্ষেত্রে অত ইম্পর্টেন্ট আমি এটাকে অত বেশি ফোকাস করবো না বা দিবেও না। খালি জাস্ট নামটা খালি মাথায় রাখবে, যেটা হচ্ছে নর্থ ইন্ডিয়ার লার্জেস্ট সিটি গ্যাস ডিস্ট্রিবিউটর কোম্পানি, মানে নর্থ ইন্ডিয়ার ক্ষেত্রে লার্জেস্ট, সব থেকে বড়, যেটার পিকচারটা তোমরা দেখতে পাচ্ছ। ওকে, পরবর্তী ক্ষেত্রে দেখতে পাচ্ছি সঞ্জয় লোহিয়া নমিনেটেড অ্যাজ টু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সেন্ট্রাল বোর্ড। সেন্ট্রাল ব্যাংক অফ রিজার্ভ অফ ইন্ডিয়া যাকে রিসেন্টলি দায়িত্ব দেওয়া হয়েছে, তার নাম হচ্ছে কিন্তু এই সঞ্জয় লোহিয়া, যার পিকচারটা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। ওকে, এবং কাকে রিপ্লেস করে এখানে ওনাকে জয়েন করা হয়েছে, রিপ্লেস পারসন, তার নাম লেখো নাগারাজু মালাদিলা, যাকে কিন্তু রিপ্লেস করে এই জায়গায় কিন্তু জয়েন করা হয়েছে। এটাও আমাদের কিন্তু ইনফরমেশনটা মাথায় রাখতে হবে। ওকে, তাহলে আই থিঙ্ক প্রত্যেকে তোমরা বুঝতে পারলে কোন জায়গাটা আমাদের পড়তে হবে এই পারপাসের জন্য। এবার আমরা পরবর্তী সেগমেন্টে আসবো। পরবর্তী সেগমেন্ট যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা আচ্ছা এটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি এটা কোনো মানের পদে এটা চলে এসছে। সেটা হচ্ছে কি, দেখো পরবর্তীকালে যে আর্মি চিফ যিনি হয়েছেন রিসেন্ট, তার নাম হচ্ছে আমাদের ধীরাজ শেঠ। এই ধীরাজ শেঠ, দেখো নামটা তোমরা দেখতে পাচ্ছ, পিকচারে দেওয়া হয়েছে। এই ধীরাজ শেঠ যিনি বর্তমানে হয়েছেন আমাদের আর্মি চিফ, এবং উনি যাকে রিপ্লেস করে হয়েছেন তার নাম হচ্ছে উপেন্দ্র দ্বিবেদী। এই পয়েন্টটা মাথায় রাখবে। আবার বলছি, যাকে রিপ্লেস করে করা হয়েছে তার নাম উপেন্দ্র দ্বিবেদী। উনি আগে ছিলেন আমাদের চিফ অফ আর্মি স্টাফ, এখন কিন্তু আর নেই। ওকে, পরবর্তী কোশ্চেন, HDFC ব্যাংক এক্সটেন্ড করেছেন কে কি রয়েছেন, যিনি ইনটার্ম চেয়ারম্যান, যাকে 3 বছরের জন্য টেনিয়র করা হচ্ছে HDFC, যাকে আমরা হাউজিং ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন বলে থাকি। এই হাউজিং ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন এটা বেসিক্যালি একটা ফরেন ব্যাংক, যে ফরেন ব্যাংক স্টুডেন্টস মেনলি হাউজিং বা HBL লোনের জন্যই কিন্তু এটা তৈরি করা হয়েছে ইনিশিয়ালি। বাট এখন এখানে কিন্তু এই ব্যাংক, এই ফরেন ব্যাংকটা, এটা কিন্তু যত আমরা আইটিতে যারা জব করে এবং আইটি ছাড়া যত প্রাইভেটে যারা জব করে, তাদের এই টোটাল স্যালারি অ্যাকাউন্টগুলোই কিন্তু এখন HDFC দ্বারা কন্ট্রোল করা। কারণ HDFC এখন ম্যাক্সিমাম এই কাজটাই করছে, কারণ HDFCর
এছাড়া কাজ বলতে গেলে খুব কমে গেছে, তাই এই কাজটি ম্যাক্সিমাম এখন রয়েছে। আর এই জায়গায় যদি বলা হয় এইচডিএফসি চেয়ারম্যান পদে কে রয়েছেন, তাহলে আমরা অতনু চক্রবর্তী, যিনি একজন বাঙালি, যিনি রয়েছেন এইচডিএফসি চেয়ারম্যান পদে। তাহলে এই যে বিষয়টা আমরা আলোচনা করলাম, তাহলে তোমরা প্রত্যেকে আশা করি বুঝতে পারলে কি বললাম। চলে আসবো পরবর্তী বিষয়, সেটা হচ্ছে অ্যাওয়ার্ডস। তো এবার আমরা অ্যাওয়ার্ডস এর ক্ষেত্রে আসি। আমরা অ্যাপয়েন্টমেন্ট যেটুকু এই সময়ের মধ্যে যারা যারা অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল সেটা তোমাদের সঙ্গে আলোচনা করে নিলাম। এবার আমরা অ্যাওয়ার্ডস এর বিষয় দেখে নেবো, এই সময়ের মধ্যে কি কি অ্যাওয়ার্ডস আমাদের ইম্পর্টেন্ট পড়তে হবে। তো দেখা বলছে ইন্ডিয়ান পিস কিপার অর্ডার, যেটা ইউনাইটেড নেশনস থেকে দেওয়া হয় প্রত্যেকটা বছরে। এবছর দুটো ইন্ডিয়ানকে দিয়েছে। যে দুজন ইন্ডিয়ানের ছবি তোমরা দেখতে পাচ্ছ, তার আর্মি থেকে বিলং করছে। কে কে না, একটা বিলং করছে আর্মি থেকে, তার নাম হচ্ছে হাবিলদার, ল্যান্স হাবিলদার হরভজন সিং, আর নায়েব সুবেদিয়ার সুরজিৎ কুমার প্রধান। এই দুজন ব্যক্তিকে কিন্তু এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। কোত্থেকে না, দেওয়া হয়েছে ইউএনওর তরফ থেকে এই অ্যাওয়ার্ডটা দেয়। আর এই অ্যাওয়ার্ডটাকে আমরা অনেক সময় বলে থাকি কি না, দেখ হামার কোভিড মেডেল কিন্তু বলা হয়ে থাকে। এই নামটা অনেক সময় মাথায় রাখবে, এই নামটাকে আমরা এটাকে বলে থাকি হামার কোভিড মেডেল। ওকে, ক্লিয়ার একদম? তাহলে আই থিঙ্ক তোমরা প্রত্যেকেই বুঝতে পারলে ক্লিয়ার, এই জায়গা থেকেও পরীক্ষায় প্রশ্ন করতে পারে। ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাব পরবর্তী ক্ষেত্রে, তার নাম তামিলনাড়ু। তামিলনাড়ু ফার্মার যিনি রিকগনাইজড হয়েছেন ইউএনএফএও অ্যাওয়ার্ড ফর সয়েল ফার্মার হিরো ফর সাস্টেনেবল ট্রেড বেসড ফার্মিং। তো এই ট্রি বেসড ফার্মিং, আমি ট্রেড বেসড ফার্মিং বলে ফেলেছি। ট্রি বেসড ফার্মিং এর জন্য এই ব্যক্তিকে ইউএনএফএও এর তরফ থেকে, অর্থাৎ ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন তরফ থেকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। যে অ্যাওয়ার্ডটা বেসিক্যালি প্রত্যেকটা বছরই যেটা দিয়ে থাকে এই ইউএনএফএও, বা যেটাকে আমরা ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন বলি। আর এই যে এফএও, এর পাশাপাশি আমরা আরেকটি ইনফরমেশন মাথায় রাখবো, এই এফএও এছাড়াও আরেকটি অ্যাওয়ার্ড দিয়ে থাকে যাকে আমরা বলি ওয়ার্ল্ড ফুড প্রাইজ। কি অ্যাওয়ার্ড দেওয়া হয়, তার নাম হচ্ছে ওয়ার্ল্ড ফুড প্রাইজও দিয়ে থাকে এফএও। এবং যদি প্রশ্ন করে এই ফুড প্রাইজটা এফএও কত সালে দেয়, সাল থেকে শুরু করে বলবো, ডেটটা বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 16 অক্টোবর। এটা হয়তো এই বছরও দেবে, কারণ এই দিন আমরা পালন করে থাকি ওয়ার্ল্ড ফুড ডে। কি পালন করে থাকি? ওয়ার্ল্ড ফুড ডে আমরা এই দিন পালন করে থাকি। দ্যাটস ওয়াই এটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এবার আসি আমরা এই বৃত্তে, যে ইউএনও এই অফারটা দিল, যেটা হচ্ছে ইনি তামিলনাড়ু এই ফার্মার পার্সন যিনি 11 হেক্টর লাখ লস মেকিং কোকোনাট প্ল্যান্টেশন ইন্টু দ্য হাইলি প্রফিটেবল ফার্মিং মডেল থ্রু দ্য স্যাটিসফাইড দ্য সাস্টেনেবল এগ্রিকালচারাল মেথডস কে উনি কিন্তু তৈরি করেছেন। মানে উনি অ্যাকচুয়ালি প্রায় 11 হেক্টর জায়গা জুড়ে কোকোনাট প্ল্যান্টেশন করেছেন, যেটা প্রথমের দিকে সম্পূর্ণভাবে লস মেকিং প্রসেসে ছিল, কিন্তু পরবর্তীকালে এতটাই প্রফিট দিয়েছে, তার জন্যই কিন্তু এই ইউএনএফ এর তরফ থেকে সয়েল ফার্মার হিরো অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে। ঠিক আছে, কোন পার্সন, তার পিকচারটা তোমরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে সেই পার্সন। ওকে, পরবর্তী বিষয় আসবে, সেটা হচ্ছে ইন্ডিয়া হজ মিশন উইন্স প্রেস্টিজিয়াস ল্যাবরেটরিয়াম অ্যাওয়ার্ডস। এটা রিসেন্টলি পেয়েছে। পিকচারটা বোধহয় অন্য চলে এসছে গো। হ্যাঁ, তো আচ্ছা, এটা যখন না তোমাদেরকে দেবো আমি, তোমাদের পিকচারটা আমি চেঞ্জ করে দেবো। এই পিকচারটা কোনো কারণে রিপিট হয়ে গেছে, আই এম সরি। তো এটা চেঞ্জ করে দিতে হবে। তো এই ইন্ডিয়া হজ মিশন যেটাকে রিসেন্টলি অ্যাওয়ার্ড পেয়েছে, কারণ ইন্ডিয়া হজ মিশন যেটা কিন্তু মিনিস্ট্রি অফ হজ, এখান থেকে কিন্তু প্রত্যেক বছর কন্ডাক্ট করা হয়। যে হজ যাত্রা যেটাকে বলি আমাদের করা হয় আর কি, সেটা কিন্তু এখান থেকেই হয়। এবং এটা প্রত্যেক বছর হেল্ড কোথায় হয়, তার নাম হচ্ছে সৌদি আরবে, যেখানে কিন্তু এই আমাদের হজ যাত্রাটা ইন্ডিয়া থেকে এখানে কিন্তু পৌঁছায় প্রত্যেকটা বছর। ওকে, পরবর্তী বিষয়ে আলোচনা করব অন্ধ্রপ্রদেশ সিএনএফ উইন ফুড প্ল্যান্টেশন প্রাইজ 2023। এটা অন্ধ্রপ্রদেশকে রিসেন্টলি দেওয়া হয়েছে। এই সিএনএফ কে বেসিক্যালি এটা মেনলি ফার্মিং এর জন্য দেওয়া হয়ে থাকে। কিসের জন্য দেওয়া হয়ে থাকে? ফার্মিং এর জন্য এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়ে থাকে। দ্যাটস ওয়াই এটাও কিন্তু আমাদেরকে অ্যাজ এ ইনফরমেশন হিসেবে কিন্তু পড়তে হবে। আবার বলছি, এটাও কিন্তু আমাদেরকে অ্যাজ এ ইনফরমেশন হিসেবে পড়তে হবে, যেটা কিন্তু ফার্মিং এর এগেনস্টে দেওয়া হয়ে থাকে। ওকে, ক্লিয়ার? যেটা কিন্তু ফুড 2026-এ এই ফার্মিংটা দেওয়া হয়েছে ফর ন্যাশনাল ফার্মিং এর জন্য। যেটা শুধু ন্যাচারাল ফার্মিং নয়, এটা ওয়ার্ল্ড লার্জেস্ট ফার্মিং যেটা করা হয়েছিল তার তরফ থেকে অন্ধ্রপ্রদেশকে দিয়েছে। যে অন্ধ্রপ্রদেশে বর্তমানে সিএম কে রয়েছেন, যদি প্রশ্ন করে, সিএম যিনি রয়েছেন তার নাম চন্দ্রবাবু নাইডু। একদমই তাই, চন্দ্রবাবু নাইডু কিন্তু রয়েছেন এই অন্ধ্রপ্রদেশে। ঠিক আছে, এবং এই অন্ধ্রপ্রদেশেরই একজন ডেপুটি সিএম কে রয়েছেন, যিনি আমাদের পরিচিত একজন সিনেমা আর্টিস্ট, যার নাম পবন কল্যাণ হচ্ছে ডেপুটি সিএম। আর এই জায়গায় তামিলনাড়ু বর্তমানে যিনি সিএম রয়েছেন, তিনিও একজন আমাদের সিনেমা আর্টিস্ট, যার নাম হচ্ছে বিজয় থালাপতি। ইনি কিন্তু হয়েছেন, আমরা প্রত্যেকেই জানো। চলো এবার আমরা নেক্সট ইনফরমেশনে আসবো। নেক্সট ইনফরমেশনে এটা অলরেডি আমরা আচ্ছা, দেখেছো কেসটা কোথায় গন্ডগোলটা করেছি আমি। এই কোশ্চেনটা যেটা একটু আলোচনা করছিলাম, হজ মিশন, এর হচ্ছে এটাই হচ্ছে এক্সপেক্টেড পিকচার।
আর আন্ধ্রপ্রদেশের সিএফ উইন অ্যাওয়ার্ড এটা হচ্ছে রেসপেক্টিভ পিকচার, মানে ওই জায়গাটা গন্ডগোল হয়ে গেছে, বুঝতে পেরেছেন? মানে ওইটাকে ডিলিট করে এটা তোমাদের দিতে হবে, এই হচ্ছে মোদ্দা কথা। যাকে দিয়ে দেবো, কোনো চাপ নেই, হয়ে যাবে। চলো পরবর্তী ক্ষেত্রে আসি। এবার যে বিষয়ে আলোচনা করবো, লিওনেল মেসি বিকাম দ্য ফার্স্ট ফুটবলার টু রিসিভ দ্য প্রিন্স অস্ট্রেরিয়াস অ্যাওয়ার্ডস ফর পোস্ট। এটা কিন্তু প্রথম কোন ফুটবলার, তার নাম লিওনেল মেসি, যিনি কিন্তু অ্যাওয়ার্ডটা পান। এর আগে কোনো ফুটবলার এই অ্যাওয়ার্ডটা পায়নি। এর আগে যারা যারা পেয়েছিলেন তাদের মধ্যে কিছু নাম আমি রেখেছি, যেমন রাফায়েল নাদাল, মাইকেল সুমাখার, ইনি হচ্ছেন ফর্মুলা F1 রেস। রাফায়েল নাদালকে তোমরা জানো, ইনি হচ্ছেন লন টেনিস প্লেয়ার। এছাড়া সেরেনা উইলিয়াম, ইনি হচ্ছেন লন টেনিস প্লেয়ার। এরা প্রত্যেকে এই অ্যাওয়ার্ডটা পেয়েছে এবং প্রথম ফুটবলার যিনি পেয়েছেন তার নাম হচ্ছে লিওনেল মেসি। তোমরা জানো, যার সঙ্গে আমরা এই 2026 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল দেখতে চলেছি। কাদের সঙ্গে? না, ফ্রান্স ভার্সেস কি কোন কান্ট্রি বলে ফেলো? ফ্রান্স বলছি, মানে আর্জেন্টিনা ভার্সেস কোন কান্ট্রি? স্পেন। হ্যাঁ, একদমই তাই, দেখতে চলেছি, দেখা যাক কি এবার হয়। পরবর্তী ক্ষেত্রে যাব। ইন্ডিয়ান আর্মি মেজর প্রভাত মিশ্রা, যে প্রভাত মিশ্রাকে তোমরা দেখতে পাচ্ছ, উইন দ্য টপ একাডেমিক অ্যাওয়ার্ড অফ ইউএস আর্মি কমান্ড অ্যান্ড জেনারেল স্টাফ কলেজ থেকে পেয়েছে। এই ব্যক্তি পেয়েছে, যার নাম হচ্ছে আমাদের এই প্রভাত মিশ্রা। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, যার পিকচার আমি দিয়েছি তোমাদেরকে। ওনাকে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে অ্যাওয়ার্ডটা দিয়েছে। বেসিক্যালি একটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, ইনি পেয়েছেন, উনি অ্যাওয়ার্ডটা তোমাদেরকে বললাম, ঠিক আছে? ইনি রিসেন্ট পেয়েছেন এটা অ্যাওয়ার্ডটা। 92 কান্ট্রিজ এই অ্যাওয়ার্ডের মধ্যে বেসিক্যালি পার্টিসিপেট করে, যেখানে কিন্তু আমাদের সিলেক্ট যাকে করা হয়েছে তার নাম হচ্ছে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে মেজর প্রভাত মিশ্রা। ওকে, পরের যে বিষয় আসবে সেটা হচ্ছে সুদর্শন পটনায়ক। আশা করি নাম শুরু থেকে শুনেছি, যিনি ফার্স্ট ইন্ডিয়ান উইন রাশিয়ান গ্র্যান্ড স্যান্ড মাস্টার কাপ 2026। এই যে রাশিয়ার যে গ্র্যান্ড স্যাম মাস্টার কাপ রিসেন্টলি যেটা হয়ে গেল রাশিয়াতে, সেটা সুদর্শন পটনায়ক, যিনি হচ্ছেন ভারতবর্ষের প্রথম এবং একমাত্র যাকে বালু শিল্পকর্মী আমরা বলে থাকি। কারণ জানো তোমরা, এই সুদর্শন পটনায়ককে বর্তমানে কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হয়েছে। কিসের? সেটা হলো 2027 সালে আমাদের হতে চলেছে সেন্সাস। তো এই সেন্সাসে যদি বলা হয় কে হতে চলেছেন ব্র্যান্ড অ্যাম্বাসাডার, তার নাম হচ্ছে সুদর্শন পটনায়ক। এটাও তোমাদেরকে বলে দিলাম, কারণ এটা 27 সালে কিন্তু হবে সেন্সাস, মাথায় রাখবে 26 সালে নয়। এবং এই 27 সালের সেন্সাসে সব থেকে যে জিনিসের উপর আমাদের গুরুত্ব দেওয়া হবে তার নাম হচ্ছে কোনটা? তার নাম হচ্ছে কাস্ট সেন্সাস। এটা মাথায় রাখবে, প্রশ্ন আসতে পারে। কাস্ট সেন্সাসের উপর সবচেয়ে বেশি গুরুত্বটা দেওয়া হবে। তাহলে বোঝা গেল, ক্লিয়ার? আর এখানে আর কিছু বললাম। চলে যাবো পরবর্তী বিষয়ে। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, যাকে কিন্তু স্লোভাকিয়ার হাইয়েস্ট ন্যাশনাল অ্যাওয়ার্ডটা প্রোভাইড করা হয়েছে, সেই অ্যাওয়ার্ডটার নাম হচ্ছে দ্য অর্ডার অফ দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট অ্যাওয়ার্ড, যিনি প্রথম কোনো ইন্ডিয়ান যিনি নরেন্দ্র মোদী পেয়েছেন এই স্লোভাকিয়ার অ্যাওয়ার্ডটা। এগুলো কিছুই না, এগুলো হচ্ছে ফর দ্য বেসিস অফ রিলেশনশিপ, যাতে তোমার স্লোভাকিয়ার সঙ্গে ইন্ডিয়ার রিলেশনশিপটা ভালো হয়, তার জন্যই করা হয়েছে, এই আর কিছু না। ওকে, তাহলে বিষয়টা তোমাদের প্রত্যেকেরই বোঝা গেল, ক্লিয়ার? আর নরেন্দ্র মোদী হচ্ছেন এই মুহূর্তে প্রথম কোনো প্রাইম মিনিস্টার যিনি ইন্ডিপেন্ডেন্সের পরে তার জন্ম হয়েছিল। বাকি যত প্রাইম মিনিস্টার ইন্ডিয়াতে হয়েছিল তাদের সবারই জন্ম বিফোর ইন্ডিপেন্ডেন্স, বাট নরেন্দ্র মোদী আফটার ইন্ডিপেন্ডেন্স, তার কারণ 1950 সালে নরেন্দ্র মোদীর কিন্তু জন্ম হয়েছিল, তার জন্যই বলা হয় আফটার ইন্ডিপেন্ডেন্স। ওকে, পরবর্তী বিষয় আসবো। পরবর্তী বিষয় দেখতে পাচ্ছি, এটা আমরা স্পোর্টস এর এগেনস্টে আসছি। সুমিত আন্টিল ব্রেক দ্য ওয়ার্ল্ড রেকর্ড ইন্ডিয়াস ওপেন ইন্টারন্যাশনাল প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ 2026। এটা কাকে দিয়েছে? তার নাম সুমিত আন্টিল, তোমরা দেখতে পাচ্ছ, যিনি প্যারা অ্যাথলেটিক প্লেয়ার, ইনি কিন্তু এটা পেয়েছেন। এবং এই প্রোগ্রামটা অর্থাৎ ইন্টারন্যাশনাল প্যারা অ্যাথলেটিক গেমটা এই বছরে কোথায় হয়েছে? তার নাম 2026-এ বেঙ্গালুরুতে হয়েছে। যে বেঙ্গালুরুতে আমরা কোন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে দেখতে পাই, পড়া উচিত, তার নাম হচ্ছে কেম্পেগোড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কি গোড়া? কেম্পেগোড়া। এবং এই কেম্পেগোড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা প্রথম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ভারতবর্ষে যেখানে হেইলি ট্যাক্সি সার্ভিসকে স্টার্ট করা হয়। হেইলি ট্যাক্সি সার্ভিসকে স্টার্ট করা হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, বুঝতে পারলাম। চলে আসবো পরবর্তী ক্ষেত্রে। রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু, তোমরা জানো আবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। এনি রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু টু টাইমস আইপিএল চ্যাম্পিয়ন হলো আমাদের এই রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু, এটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর কিছু বলবো না এখানে। পরের ক্ষেত্রে আসবো, ইন্ডিয়া উইন সাফ ওমেন চ্যাম্পিয়নশিপ 26, দা 6 টাইম রেকর্ডটাকে বহাল তবিয়াতে রাখলো। আর সাফকে আমরা বলি সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন, যেখানে ইন্ডিয়ান টিম ওমেন টিম কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে? না, বাংলাদেশ ওমেন টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এই ফুটবল গেমটা। এখান থেকে আমরা যে জিকে ইনফরমেশনটা পেতে পারি সেটা হচ্ছে, যদি বলা হয় যে তোমার হচ্ছে এসএফ কত সালে এস্টাবলিশমেন্ট হয়েছিল? এসএফ 1997 সালে এস্টাবলিশমেন্ট হয়েছিল,
যার হেডকোয়ার্টার রয়েছে ঢাকা, বাংলাদেশ। কোথায় রয়েছে? ঢাকাতে হেডকোয়ার্টার রয়েছে, আর বাংলাদেশ লিখলাম না, তোমরা হয়তো বুঝতে পারবে। চলে আসবো পরবর্তী বিষয়ে। প্রজ্ঞানন্দা, যিনি হিস্ট্রি ক্রিয়েট করেছেন, ফার্স্ট ইন্ডিয়ান টু উইন নরওয়ে চেস চ্যাম্পিয়নশিপ। একদমই এর আগে কোনো ইন্ডিয়ানই নরওয়ে চেস চ্যাম্পিয়নশিপ হয়নি, যেটা প্রথম প্রজ্ঞানন্দা চ্যাম্পিয়ন হয়েছে। এই প্রজ্ঞানন্দা, যিনি কিন্তু একজন গ্র্যান্ড মাস্টার, মাত্র 20 বছর বয়সে, অনলি মাত্র 20 বছর বয়সে এই ফিনিশ উনি কিন্তু করেছেন, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? আর এছাড়া বিশ্বনাথন আনন্দ এবং ডি গুকেশ, তোমরা জানো এরা হচ্ছেন দুজন এমন গ্র্যান্ড মাস্টার যারা কিন্তু ইন্টারন্যাশনাল চেস চ্যাম্পিয়নশিপও কিন্তু হয়েছে। ইন্টারন্যাশনাল চেস চ্যাম্পিয়নশিপ, আইসিসি লিখলাম, যেটাকে আমরা বলে থাকি ফাইট বা ফিডে, FIDE, অর্থাৎ ইন্টারন্যাশনাল এটা হচ্ছে তোমার চেস ফেডারেশন বা চেস স্পোর্টস ফেডারেশন বলা হয়ে থাকে। ওকে, এটাও তোমাদের বলে রাখলাম। যার মধ্যে ডি কুকেশ সব থেকে ওয়ার্ল্ডের মধ্যে ইয়াংগেস্ট গ্র্যান্ড মাস্টার, এটাও মাথায় রাখবে। ইয়াংগেস্ট GM কাকে বলা হয়? আমরা ডি গুকেশকে বলে থাকি। ওকে, চলে এবার পরবর্তী বিষয়। মিরা অ্যাডিভেরা উইন দ্য ফার্স্ট গ্র্যান্ড টাইটেল ফ্রেঞ্চ ওপেন। ফ্রেঞ্চ ওপেন যেটা তোমরা জানো, যেটাকে আমরা রোনাল্ড গ্যারোস বলে থাকি, ওপেনটার আরেকটি নাম। এই ফ্রেঞ্চ ওপেন যেটা কিন্তু একমাত্র যেটা ক্লে কোর্টে খেলা হয়ে থাকে। কোন কোর্টে? তার নাম ক্লে কোর্টে। তো সেই ফ্রেঞ্চ ওপেনে প্রথম কোন মহিলা যিনি এর আগের নাম কোনোদিন আসেনি, তার নাম হচ্ছে মিরা অ্যান্ডারভেরা, যেটা তোমরা দেখতে পাচ্ছ রয়েছে। ওকে, যিনি রাশিয়ান প্লেয়ার, যিনি মাথায় রাখবে প্রথম ফার্স্ট রাশিয়ান। আরেকটা আর বৈশালী উইন দ্য WR চেস ওমেন র্যাপিড টুর্নামেন্ট। আর বৈশালী বাবু, ইনি হচ্ছেন প্রজ্ঞানন্দার দিদি বা বোনের মধ্যে একটা পড়ে, যিনি কিন্তু টোকিওতে এই গেমটা হয়েছিল, যেখানে টোকিওর তে ফাইনালে উনি কিন্তু এই র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ কিন্তু জয়লাভ করেছেন, এটাও তোমাদের বলে রাখলাম। ওকে, তাহলে আই থিঙ্ক যেটুকু তোমাদের আলোচনা করলাম প্রত্যেকে ক্লিয়ার। চলে যাবো পরবর্তী ক্ষেত্রে। ইন্ডিয়ান নেমস 24th মেম্বার স্কোয়াড হিস্টোরিক সিনিয়র এশিয়ান ফেন্সিং চ্যাম্পিয়নশিপ, যেটা 2026 দিল্লিতে হয়েছে, যেটা তোমরা পিকচারে দেখতে পাচ্ছ, এটা তরওয়াল দিয়ে মারপিট করে গেমটা খেলতে হয়। তো এটার চ্যাম্পিয়ন হয়েছে, যেখানে গেমটাকে কন্ডাক্ট করা করেছে না কন্ডাক্টেড বাই দ্য ফেন্সিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, যাকে আমরা শর্টে FAI বলে থাকি, যেটা এবছর নিউ দিল্লিতে হয়েছে জুন 19 থেকে 24, 2026। এটা তোমাদের মাথায় রাখতে হবে। ওকে, চলে এবার পরবর্তী ইনফরমেশনে। লুইস হ্যামিল্টন ক্লেমস দ্য ফার্স্ট ফেরারি ভিক্টরি, যিনি বার্সেলোনা গ্র্যান্ড প্রিক্সে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছেন। এই লুইস হ্যামিল্টন, ইনি কোন দেশের থেকে বিলং করে? তার নাম হচ্ছে ইউনাইটেড কিংডম। এই ইউনাইটেড কিংডম থেকে বিলং করে লুইস হ্যামিল্টন। এই গেমটা যেটাকে আমরা বলি ফর্মুলা 1 রেস, কি গেম বলে থাকি? লিখে রাখো, ফর্মুলা 1 রেস। তাহলে এখনো পর্যন্ত যেটুকু আমরা আলোচনা করলাম তোমাদের সাথে, তোমরা কি প্রত্যেকে বুঝতে পেরেছো? হ্যাঁ কি না? প্রত্যেকে একটু কমেন্ট করে আমাকে বলো। ক্লিয়ার? প্রত্যেকে একদম ক্লিয়ারলি লেখা আছে? ব্যাস, আর আমাদের কিছু নেই, এইটুকুই আমাদের ইনফরমেশন থাকবে আজকের ক্লাসে। আমরা আজকের ক্লাসে অ্যাপয়েন্টমেন্ট, স্পোর্টস এবং তার পাশাপাশি আমরা তোমার হচ্ছে অ্যাওয়ার্ডস, এই 3টে সেকশন নিয়ে আলোচনা করলাম। তো এই ক্লাসটা আমাদের এরমই হবে। তো চেষ্টা করবে নেক্সট ক্লাস থেকে পরে তোমরা প্রপার টাইমে জয়েন করতে, স্যার যেটা বলে দিলেন। আমি ম্যাক্স টু ম্যাক্স 10 থেকে 15 মিনিট আমি তোমাদেরকে ওয়েট দেবো জয়েন করার জন্য। ঠিক সেইভাবে আমি ক্লাসটা পরেও 10 থেকে 15 মিনিট আমি এক্সট্রা অত অব্দি কিন্তু করিয়ে কমপ্লিটটা করবো। তাহলে বলো, যেটুকু আলোচনা করলাম তোমরা প্রত্যেকে ব্যাপারটা বুঝতে পারলে কিনা? আর কারো যদি কোনো কোশ্চেন থাকে তারা বলবে। আর বিশেষ করে আমি শ্রীরামপুরের স্টুডেন্টদের বলবো, তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা কাইন্ডলি বলো, প্রত্যেক, ইচ এন্ড এভরিওয়ান, বিশেষ করে শ্রীরামপুর। প্রত্যেকে বুঝতে পেরেছো? ইয়েস অর নো? ইয়েস স্যার। ক্লিয়ার তো? কারোর কোনো কোশ্চেন এই ব্যাপারে এমন কেউ রয়েছে যে বুঝতে পারোনি এখনো পর্যন্ত? স্টিল নাও? না স্যার। নেই তো? ক্লিয়ার? তাহলে চলো, আজকের জন্য এটুকুই রাখলাম। তোমাদের নেক্সট ক্লাসে তোমাদের আবার পরবর্তী টপিক আমি নিয়ে আসবো, আবার কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, যেখানে আমাদের সবকিছু একসঙ্গে আমাদের আলোচনা হবে। ওকে, ক্লিয়ার? তাহলে বাই, চলো সবাইকে, ভালো থাকো সবাই, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা। ঠিক আছে, রাখলাম তাহলে। গুড নাইট প্রত্যেককে। Thank you, sir. Good night. Good night.